বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। বিজিএস ব্যাচের 30তম ক্লাস এবং সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর উপরে প্রথম ক্লাস। তো সম্পত্তি হস্তান্তর আইন, চুক্তি আইন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, অকৃষি প্রজাস্বত্ব আইন এবং রেজিস্ট্রেশন আইন, এই 5টা সাবজেক্ট নিয়ে 100 মার্ক লিখিত পরীক্ষায়। তো আর প্রিলির কথা যদি চিন্তা করেন, সম্পত্তি হস্তান্তর আইন থেকে একটা প্রশ্ন তো আসবে, দুইটা আসলেও আসতে পারে, বাট মিনিমাম একটা অবশ্যই আপনি পাবেন। তো এজন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেওয়ানি কার্যবিধি বা সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে যাদের একটু ভালো ধারণা আছে, মোটামুটি পড়েছেন, দেখবেন যে আহ, সম্পত্তি হস্তান্তর আইনের সাথে দেওয়ানি কার্যবিধি বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা যোগসূত্র আছে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে তো আপনার প্রসিডিউরাল ল হচ্ছে দেওয়ানি কার্যবিধি এবং সাবস্টেন্টিভ ল হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, কারণ ওখানে সকল প্রকার দেওয়ানি মামলার কথা বলা নাই। বন্ধক রিলেটেড ব্যাপার, এগুলা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে নেই। তারপরে দান, এগুলাও সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। তো এই বিষয়গুলা আছে আপনার সম্পত্তি হস্তান্তর আইন 1882 বা তার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। তো প্রথমেই যদি আমরা চলে এসে দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইন প্রারম্ভিক হবে। প্রারম্ভিক লেখা আছে, কেন ঠিক করতেছে না উনি ভালো জানেন। প্রারম্ভিক সম্পত্তি হস্তান্তর আইন হলো এমন কার্য যা দ্বারা সম্পত্তি হস্তান্তর হয়, গোল দিবেন, একজন জীবিত ব্যক্তি থেকে অন্যজন জীবিত ব্যক্তির নিকট। সম্পত্তি হস্তান্তর আইনে যে সম্পত্তি হস্তান্তর নিয়ে আলোচনা করছে, এই সম্পত্তিটা হবে একজন জীবিত ব্যক্তি থেকে আর একজন জীবিত ব্যক্তি বরাবর। কিছু ব্যতিক্রম ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনে গোল দিবেন 6 ধরনের উপায়ে গোল দিবেন স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি হস্তান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমার মনে রাখতে হবে যে সম্পত্তি হস্তান্তর আইনে কয় ধরনের হস্তান্তর নিয়ে আলোচনা করছে? 6 ধরনের। 6 ধরনের কি সম্পত্তি? স্থাবর স্থাবর সম্পত্তি। সম্পত্তি। ঠিক আছে। জি। 6 ধরনের কি কি দেখেন? বিক্রয়, বিক্রয়টা কি বলে? সেল। সেল। বিক্রয় তো বুঝি আমরা জি। মোটামুটি। 6 ধরনের বিস্তারিত আমরা পড়বো, বাট আমি একটু ধারণা দিয়ে যাই। বিক্রয় মানে হলো আমি একটা সম্পত্তি বিক্রি করতে চাইছি আর একজন কিনতে চাইছে, এটা বিক্রয়। অবশ্যই কি সম্পত্তি? স্থাবর স্থাবর সম্পত্তি। সম্পত্তি। বন্ধক বা রেহেন, মর্গেজ। বন্ধক বা রেহেন হলো যে আমি আমার জমি একটা ব্যাংকের কাছে বন্ধক রাখছি, যে আমি 5 লাখ টাকা নিছি, ব্যাংক ওই জমি রেখে আমার 5 লাখ টাকা দিছে। তো ওই 5 লাখ টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কি করতে হবে? পরিশোধ করতে হবে, এটা হলো বন্ধক। জি। লিজ বা এজারা, ইজারা, লিজ হলো আমি আমার স্থাবর সম্পত্তি একজনকে ব্যবহার করতে দিছি 10 বছরের জন্য, 5 বছরের জন্য, এই যে এই 10 বছর তুমি ব্যবহার করবা, বিনিময়ে তুমি আমার এত টাকা জি। দিবা, এটা হলো লিজ। ওই নির্দিষ্ট মেয়াদ শেষে এই সম্পত্তিটা আবার আমার কাছে ফেরত আসবে। বিনিময় বা এক্সচেঞ্জ, মোটামুটি ভালো জানি এটা আমরা। জি। আমার 1 কাঠা জমি আছে, এই 1 কাঠা জমির সাথে আর একজনের 1 কাঠা জমি বা আর একজনের 2 কাঠা জমি, যাই হোক না কেন, আমার জমির সাথে আর একজনের জমি এক্সচেঞ্জ করছি, বিনিময় করছি, যে ওইটা তোমার এইটা আমার, আমরা পাল্টাপাল্টি করলাম, এটা হচ্ছে বিনিময়। বিনিময়। দান, দানের ইংরেজি কি? গিফট। গিফট। আরবি কি? এবার হেবা। এবার তো দান হলো, সবাই বুঝেন যে দান হলো যে কোনো প্রকার প্রতিদান ছাড়া, কখনো কখনো প্রতিদান থাকলেও থাকতে পারে, না। যে আর একজনকে দিয়ে দাও, যে একজন ব্যক্তি তার সকল সম্পত্তি তার তার ছেলেরে দান করে দিছে, বা অমুক এতিমখানারে দান দান করে। করে দিছে, এটা হলো দান। দান। নালিশযোগ্য দাবি, অ্যাকশনেবল ক্লেম। নালিশযোগ্য দাবি হচ্ছে অনিরাপদ ঋণ। এটা কি? বন্ধকের সাথে নালিশযোগ্য দাবির একটা ছোট্ট পার্থক্য হলো, বন্ধকের ক্ষেত্রে আপনি জমি বন্ধক রেখে টাকা নিচ্ছেন, আর নালিশযোগ্য দাবি হলো টাকা ধারের মতো, যে শাকিল আমার 10,000 টাকা ধার দেন, কিন্তু বিনিময়ে ওনার কাছে আমি কোনো সয় সম্পত্তি গচ্ছিত রাখি নাই। এটারই কি বলে? নালিশ দাবি। নালিশযোগ্য দাবি। বুঝতে পারছেন? জি। তো এই 6 ধরনের সম্পত্তি হস্তান্তর নিয়ে সম্পত্তি হস্তান্তর আইনে আলোচনা করা হয়েছে।
তো তার মধ্যে দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইন 1882 প্রণয়নের পূর্বে ভারতে স্থাবর সম্পত্তি হস্তান্তর নিয়ন্ত্রিত হতো, আন্ডারলাইন করেন, ইংলিশ আইন এবং ন্যায়পরায়ণতার ইকুইটি নীতি অনুসারে। ইংলিশ আইন অথবা ইকুইটি নীতি অনুসারে। তো এই আইনটার কার্যকারিতা দেখেন, 1/7/1882, অনেক আগের আইন নাকি? 1/7/1882। মোট ধারা দেখেন 137টি। প্রযোজ্যতা কিছু ব্যতিক্রম ছাড়া শুধুমাত্র গোল দেবেন স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর সম্পত্তি। সম্পত্তি হস্তান্তর আইনের পরিধি, স্কোপ অফ দ্য অ্যাক্ট। সম্পত্তি হস্তান্তর আইনের পরিধি সীমিত। বাংলাদেশের সকল প্রকার সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন প্রযোজ্য হয় না। মানে সব ক্ষেত্রেই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট প্রযোজ্য হবে বিষয়টা তা না, কিছু ব্যতিক্রম। ধারা 5 থেকে 37 পর্যন্ত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন অধিকাংশ বিধান, আন্ডারলাইন, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি মনেই রাখেন যে সম্পত্তি হস্তান্তর আইন কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর। জমি বিক্রয় সম্পত্তি হস্তান্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, কিন্তু পণ্য বিক্রয়, দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930 দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটা আন্ডারলাইন করেন। জমি বুঝেন তো? জমি বিক্রয় নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? না, সম্পত্তি হস্তান্তর আইন দ্বারা, কিন্তু পণ্য বিক্রয় অতঃপর দেখেন পক্ষগণের কার্য বাই অ্যাক্ট অফ পার্টিস দ্বারা সম্পত্তি হস্তান্তর। পক্ষগণের কার্য দ্বারা যে সকল সম্পত্তি হস্তান্তর করা হয় সেই সকল হস্তান্তর বিষয়ে সম্পত্তি হস্তান্তর আইনটি প্রযোজ্য। যেমন কোনো ব্যক্তি কর্তৃক জমি বিক্রয়, কোনো ব্যক্তি কর্তৃক জমি বন্ধক, সেটা। কিন্তু আইনের দ্বারা, যেমন আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তি হস্তান্তর, যেমন নিলামে সম্পত্তি বিক্রয়, আদালতের ডিগ্রি কার্য করার জন্য সম্পত্তি বিক্রয়, এই ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝছেন? এক পক্ষ বিক্রি করতেছে আর এক পক্ষ কিনতেছে, এটা সম্পত্তি হস্তান্তর আইন প্রযোজ্য। কিন্তু আদালত কোনো সম্পত্তি নিলামে তুলছে, ডিক্রি জারিতে কোনো সম্পত্তি বুঝাই দিচ্ছে, এগুলার ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন প্রযোজ্য হবে না। তারপরে দেখেন জীবিত থাকা অবস্থায় কার্যকর হয় এমন হস্তান্তর। মানে আপনি মরে যাওয়ার পর কার্যকর হয় কি বলেন তো? মানুষ মরে যাওয়ার পর কার্যকর হয় কি? উইল বা ওসিয়ত। তো তাহলে উইলের কোনো বিধান সম্পত্তি হস্তান্তর আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সম্পত্তি হস্তান্তর আইন শুধুমাত্র জীবিত ব্যক্তিদের, বিটুইন লিভিং পার্সন আর ইন্টার ভিভোস বা ভাইভোস যাই বলেন না কেন, ইন্টার ভিভোস মানে কি? বিটুইন দ্য লিভিং পার্সন, মানে জীবিত ব্যক্তিদের মধ্যে। 15 না 16 বিজিএস এ প্রশ্ন আসছে যে ইন্টার ভিভোস অর্থ কি? জীবিত বা আহ, যারা বেঁচে আছে তাদের মধ্যে সম্পাদিত কোনো সম্পত্তি হস্তান্তর বিষয়ে প্রযোজ্য, যেমন বিক্রয়, দান, বন্ধক ইত্যাদি। কিন্তু সম্পত্তি হস্তান্তর যেটা কোনো ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হয় সেই ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন প্রযোজ্য হয় না, যেমন উইল, উত্তরাধিকার ইত্যাদি। বুঝছেন? তাহলে যদি বলে এই ধরনের প্রশ্ন আছে যে সম্পত্তি হস্তান্তর আইন নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না, তাহলে আমরা ওই 6টা মনে রাখলে হচ্ছে। 6টা কি কি বলেন তো? তারপরে হচ্ছে নারীযোগ্য দাবি, বন্ধক বন্ধক বলছেন না, বিনিময়, ইজারা বা লিজ, এরকম 6টা আর কি। মুসলিম আইনের নিয়ম প্রযোজ্য। সম্পত্তি হস্তান্তর আইনের 2 ধারায় মুসলিম আইনকে সম্পত্তি হস্তান্তর আইনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তর আইনের 2 ধারায় বলছে যে মুসলিম আইন প্রাধান্য পাবে কিসের উপরে? সম্পত্তি হস্তান্তর আইনের উপরে। মুসলিম আইন অনুযায়ী কোন মুসলিম সম্পত্তি হস্তান্তর করলে সেই হস্তান্তরকে সম্পত্তি হস্তান্তর আইনের 2য় অধ্যায়ের বিধানাবলী প্রভাবিত করবে না। তো 2য় অধ্যায় কি আছে দরকার নাই, জাস্ট মনে রাখেন। অন্যদিকে সম্পত্তি হস্তান্তর আইনের 8ম অধ্যায় 129 ধারায় বলা হয়েছে, 8ম অধ্যায়ে দান সম্পর্কিত কোনো বিধান মুসলিম আইনের অধীন দানকে প্রভাবিত করবে না। এটা আন্ডারলাইন করেন। সম্পত্তি হস্তান্তর আইনের দান সংক্রান্ত যে বিধান আছে এটা কারে প্রভাবিত করবে না? মুসলিম আইনের
কাউকে প্রভাবিত করবে। মুসলিম আইনে যে দান আমরা পড়ছি না, জি। এবাবুল আওয়াজ, এবাবিল শারতুল আওয়াজ, অবশ্যই এইগুলারে প্রভাবিত করবে না। করবেন। হুম। সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে সম্পত্তি হস্তান্তর আইন 1882 প্রযোজ্য হবে জীবিত ব্যক্তিদের মধ্যে কোনো সম্পত্তি হস্তান্তর বিষয়ে নাকি? জি। এক জীবিত ব্যক্তি থেকে আর এক জীবিত জীবিত ব্যক্তি। ব্যক্তি। 7, 8 এটা যদি একটু পড়ি, যে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় মুসলিম আইনের বিধানকে সম্পত্তি হস্তান্তর আইনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে? দুই দ্বারা। 2 ধারায়। আর সম্পত্তি হস্তান্তর আইনের অধীন দান সম্পর্কিত কোন বিধান মুসলিম আইনের অধীন দানকে প্রভাবিত করবে না? 129 দ্বারা। 100 কত ধারা? 29 29 দ্বারা। ধারা। এখন আমরা চলে এসেছি ব্যাখ্যা অনুচ্ছেদ বা ইন্টারপ্রিটেশন ক্লজ। প্রতিটা আইনের একটা ব্যাখ্যার ধারা থাকে হুম। নাকি? জি। যে ওই আইনে ব্যবহৃত সকল শব্দাবলীর ব্যাখ্যা ওই ধারায় মানে ওই ধারায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণত 2 ধারা দেখছি, 4 ধারা দেখছি, আর তিন এটা ধারা। এটা দেখলাম 3 ধারা। 7.3 দ্বারা হবে। 8 - 3 ধারা। 2 ধারা তো দেখছি। হ্যাঁ, দুই দ্বারাই তো সিপিসি 2 ধারা। তো পেনাল কোড। স্থাবর সম্পত্তির অর্থ দেখেন, মিনিং অফ ইমুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তি বলতে ভূমি, ভূমি থেকে সৃষ্ট লাভ, যেমন চলাচলের অধিকার, রাইট টু ওয়েজ। চলাচলের অধিকারে কি বলে বলেন? রাইট টু ওয়েট। সুখাধিকার না? আলোর অধিকার, আমি আমার জানালা দিয়ে আলো আসে। এবং ভূমির সাথে সংযুক্ত জিনিস যেমন বাড়ি ইত্যাদিকে বোঝায়। কিন্তু ভূমির সাথে সংযুক্ত দণ্ডায়মান বৃক্ষের কাষ্ঠ বা কাঠ, বাড়ন্ত ফসল, গাছ স্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। দণ্ডবিধি অনুসারে ভূমির সাথে সংযুক্ত যা আছে সব স্থাবর, ভূমির থেকে আলাদা করলে অস্থাবর। কিন্তু এই জায়গা বলতেছে যে ভূমির সাথে দণ্ডায়মান বৃক্ষের কাষ্ঠ, ডালপালা, যে কাঠ বা বডি, বাড়ন্ত ফসল, এটা বা কি ঘাস, এগুলো সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। এগুলা কি সম্পত্তি? অস্থাবর। তো এখানে যদি আমরা একটু পড়ি যে কোন কোনগুলো স্থাবর আর কোন কোনগুলো অস্থাবর। প্রথমে দেখেন ভূমি, গাছ বা ঝোপঝাড়ের মতো মাটিতে শিকড়বদ্ধ থাকা। মাটিতে শিকড়বদ্ধ থাকলে সেটা আবার স্থাবর সম্পত্তি, কিন্তু দণ্ডায়মান বৃক্ষের যে কাঠ, বাড়ন্ত ফসল, সেটা আবার স্থাবর সম্পত্তি না। আচ্ছা, প্রাচীর বা দালানের মতো মাটিতে প্রবিষ্ট অবস্থায় থাকা। ভূমি, বিল্ডিং বা কাঠামোর স্থায়ী সুবিধা লাভের জন্য বিল্ডিং, কাঠের সাথে সংযুক্ত জিনিস, উপর উল্লেখিত জিনিস ছাড়া অন্যান্য জিনিস যা ভূমি হতে সৃষ্ট, যে চলাচলের অধিকার, আলোর অধিকার ইত্যাদি। তো আপনি যেটা মনে রাখবেন, এই এইটা ডান সাইডের, যে দণ্ডায়মান বৃক্ষের কাঠ, বাড়ন্ত ফসল, ঘাস স্থাবর সম্পত্তি না, এমন অস্থাবর সম্পত্তি কি কি? দণ্ডায়মান বৃক্ষের কাঠ, বাড়ন্ত ফসল, ঘাস। এই তিনটা মনে রাখেন, দণ্ডায়মান বৃক্ষের কাঠ, বাড়ন্ত ফসল আর ঘাস। চলে আসি আমরা প্রত্যয়ন এবং প্রত্যয়নকারী সাক্ষী। এরকম একটা বিধান সম্পত্তি হস্তান্তর আইনে আমরা পড়তেছি, বাট প্রত্যয়ন আর প্রত্যয়নকারী সাক্ষী, সাক্ষ্য আইনে আমরা পড়েছিলাম বা সামনে পড়বো, মনে আছে কারো? প্রত্যয়নকারী সাক্ষী, সাক্ষ্য আইন। উত্তরকারী সূত্র না? আপনার সাক্ষ্য আইনের যে ইসে সিপিসি তো পড়লাম মনে হয়। সাক্ষ্য আইনের 68, 69, 70, ওই যে মারা গেলে, হারাই গেলে, মনে আছে? প্রত্যয়ন কারে বলে? প্রত্যয়ন মানে হলো কোন জিনিসে এটা সংগঠিত হয়েছে এটা স্বীকার করা সাক্ষী হিসেবে। তানবীরের বিয়ে হয়েছে, আমরা দুইজন প্রত্যয়ন করলাম যে তাদের মধ্যে যে বিয়েটা হয়েছে অমুক অমুক সাক্ষী, এটা হলো প্রত্যয়নকারী সাক্ষী, বিষয়টা বলে প্রত্যয়ন। আর যারা সাক্ষ্য দিল এটা বলে অ্যাটেস্টিং উইটনেস। দেখবেন যে কোনো বেচা কেনায় যখন কোনো দলিল থাকে, ওই দলিলে সাক্ষী থাকে, যে আমরা এই ঘটনার সাক্ষী। সাক্ষী হিসেবে যে দলিলে স্বাক্ষর করো সেই হলো প্রত্যয়নকারী সাক্ষী, অ্যাটেস্টিং উইটনেস। সম্পত্তি হস্তান্তর আইনে কোনো দলিল প্রত্যয়ন বলতে সর্বনিম্ন গোল দিবেন 2 বা ততোধিক সাক্ষী দ্বারা দলিলটি সত্যায়নকে বোঝায়। কতজন ব্যক্তি দ্বারা? 2 বা ততোধিক সাক্ষী দ্বারা। তাহলে নর্মালি কয়জন? 2 জন।
যে ব্যক্তি দলিলের পক্ষ সে কখনো প্রত্যয়নকারী সাক্ষী হিসেবে দলিলে স্বাক্ষর করতে পারে না। যে স্বয়ং দলিলের পক্ষ সে কখনো প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে না। পারবে না। বুঝছেন? দলিল সম্পাদনকারীর উপস্থিতিতে প্রত্যেক সাক্ষী দলিলটি স্বাক্ষর করবে। সেলফ প্র্যাকটিসে যদি আমরা চলে আসি, 1 নং প্রশ্নটা দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইনের 3 ধারায় স্থাবর সম্পত্তি বলতে নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত হবে না? স্থাবর সম্পত্তি বলতে নিম্নের কোন বিষয়টি হবে না? দণ্ডায়মান বৃক্ষের কাঠ, স্ট্যান্ডিং টিম্বার, বাড়ন্ত ফসল গ্রোয়িং ক্রপস, ঘাস গ্রাস, উপরে সবগুলো, উপরে সবগুলো। সবগুলো। 5 নং প্রশ্নটা দেখেন, বৈধ সত্যায়নের জন্য এটা প্রয়োজনীয় যে সাক্ষী উপস্থিত থাকবে, সম্পাদনকারী উপস্থিতিতে সাক্ষী দলিল স্বাক্ষর করবে। বুঝছেন? জি। পাশের লাইনে। আমরা এখানে একটা বিষয়ের ব্যাখ্যা করছে, নালিশযোগ্য দাবি, অ্যাকশনেবল ক্লেম। অনিরাপদ ঋণের দাবিকে নালিশযোগ্য দাবি বলা হয়। অনিরাপদ ঋণ মানে আপনি ঋণ নিছেন, যে ঋণটা নিরাপদ নয়। অনিরাপদ ঋণ অর্থ এই যে, যে ঋণের বিপরীতে, যে আন্ডারলাইন করবেন, যে ঋণের বিপরীতে কোনো জামানত থাকে না বা জামানতবিহীন ঋণ। আমরা সাধারণত উদাহরণস্বরূপ এভাবে বলা হয় যে আপনি একজনের কাছ থেকে, দোকান থেকে মালামাল নিছেন, জি। এটা কি বলেন তো? বাকিতে নিছেন, বাকি অনিরাপদ ঋণ। তার ডেলিভারি তো অনিরাপদ। তো জামানত সহ বন্ধকের ক্ষেত্রে ঋণের দাবি নালিশযোগ্য দাবি না, কারণ বন্ধক একটি নিরাপদ ঋণ। যদি বন্ধক রাখেন তখন আবার সেটা কিন্তু অনিরাপদ না, তখন সেটা হয়ে যাচ্ছে কি, নিরাপদ। পরিস্থিতি একটু বাতাসে বসে যায়, দেখায় আইন পড়ে যা, কোন জায়গাতে ঘোরাঘুরি করিস দেখায়। বিগত বছরের প্রশ্ন, বাদাম খা, বন্ধু বান্ধব থাকলে তাকে নিয়ে খাওয়া। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 অনুসারে কোনটি নালিশযোগ্য দাবি? চুক্তি ভঙ্গজনিত ক্ষতিপূরণের দাবি। দাবি। সর্বশেষ পরীক্ষায় এসেছে। হুম। এত আগে বলতে পারে। অস্থাবর সম্পত্তি আটকে রেখে নেওয়া ঋণ, চুক্তি ভঙ্গজনিত ক্ষতিপূরণের দাবি, ভবিষ্যৎ ভাড়ার দাবি, স্থাবর সম্পত্তি বন্ধক দ্বারা নেওয়া ঋণ, চুক্তি ভঙ্গজনিত ক্ষতিপূরণের দিন। অমুক অমুকের সাথে চুক্তি হয়েছে, এখন চুক্তি ভঙ্গ হলে যে দাবিটা করতেছেন এটা হচ্ছে অনিরাপদ ঋণ। বুঝছেন? ব্যাখ্যাটা পড়ি। অনিরাপদ ঋণের দাবিকে নালিশযোগ্য দাবি বলা হয়েছে। অনিরাপদ ঋণ অর্থ যে ঋণের বিপরীতে কোনো জামানত থাকে না বা জামানত বহন ঋণ। জামানত সহ বন্ধকের ক্ষেত্রে ঋণের দাবি নালিশযোগ্য দাবি না, কারণ বন্ধক একটি নিরাপদ ঋণ। যেহেতু চুক্তিভঙ্গজনিত ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে কোনো জামানত থাকে না, সেহেতু এমন দাবি নালিশযোগ্য দাবি। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা পড়ি, দেখেন। ক, ক্ষয়ের নিকট 1000 টাকা ঋণী, ক্ষয়ের দাবি হলো নালিশযোগ্য দাবি। 3 নাম্বারটা পড়ি। ক, ক্ষয়ের নিকট হতে 1000 টাকা ঋণ নিয়েছে, তার বাড়ি ক্ষয়ের নিকট বন্ধক দিয়েছে, বন্ধকি ঋণ হলো নালিশযোগ্য দাবি না। নাম আজান দিয়েছে, বিরতি। তাই সম্পত্তি হস্তান্তর, ট্রান্সফার অফ প্রপার্টি, এই সম্পর্কে আলোচনা করছে 5 ধারায়। 5 ধারায় বলতেছে দেখেন, সম্পত্তি হস্তান্তর অর্থ হলো কোনো কার্য যা দ্বারা কোনো জীবিত ব্যক্তি বর্তমান বা ভবিষ্যতে সম্পত্তি হস্তান্তর করে। ভবিষ্যতের কাউরে করে নাই, করছে কারে? ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যতে হস্তান্তর করে অন্য এক বা একাধিক জীবিত ব্যক্তিকে। বুঝছেন? জি। নিজেকে বা বা অন্য এক বা একাধিক জীবিত ব্যক্তিকে। তো জেনে রাখা ভালো। তো দেখেন, মানে সম্পত্তি হস্তান্তর মানেই এক জীবিত ব্যক্তি থেকে আর এক জীবিত ব্যক্তি। তার ভবিষ্যতে সম্পত্তি হস্তান্তর করে বলতে কি ভবিষ্যতে করবে এরকম নাকি? ভবিষ্যতে কার্যকর হবে, বর্তমানে করছে কিন্তু কার্যকর হবে ভবিষ্যৎ, এরকম একটু পরেই পড়বানি, অজাত ব্যক্তি বরাবর। জি। তো জেনে রাখা ভালো। সম্পত্তি হস্তান্তর হতে হবে এক জীবিত ব্যক্তি কর্তৃক অন্য জীবিত ব্যক্তির মধ্যে
কোনো ব্যক্তি নিজের বরাবর সম্পত্তি হস্তান্তর করতে পারে। সম্পত্তি হস্তান্তরটি বর্তমান ভবিষ্যতের জন্য হতে পারে, কিন্তু যে সম্পত্তিটি হস্তান্তর করতে চায় তা হস্তান্তরের সময় বিদ্যমান থাকতে হবে। মানে আপনি ওই সম্পত্তিটা হস্তান্তর কার্যকর হচ্ছে ভবিষ্যতে, বাট যখন আপনি এটা করতেছেন তখনই কিন্তু ওই সম্পত্তির অস্তিত্বটা থাকতে হবে। থাকতে হবে। তো দেখা গেছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বললো যে হীরার আংটি বানায় দেবো, সোনার আংটি বানায় দেবো, কিন্তু আসলে তো তার বিগত বছরের প্রশ্নে আসেন, ইন্টারভিউস অর্থ কি? বিটুইন লিভিং পার্সন, মানে জীবিত ব্যক্তিদের মধ্যে, জীবিত ব্যক্তিদের মধ্যে। তো সেলফ প্র্যাকটিস দেখেন যে সম্পত্তি হস্তান্তর হতে পারে বর্তমান বা ভবিষ্যৎ সময়ের জন্য। ব্যাখ্যাটা দেখে দেখেন, যদিও সম্পত্তি হস্তান্তর বর্তমান বা ভবিষ্যতের জন্য হতে পারে, কিন্তু যে সম্পত্তি হস্তান্তর করা হবে তা হস্তান্তর করার তারিখে অবশ্যই বিদ্যমান থাকতে হবে। ভবিষ্যতে কোনো সম্পত্তি তৈরি হবে এমন কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় না। 4 নং প্রশ্ন, না 5 নংটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। সম্পত্তি হস্তান্তর আইনে জীবিত ব্যক্তি বলতে বোঝায় প্রাকৃতিক ব্যক্তি, কোম্পানি, সংঘ, উপরের সবগুলো। কে বলেন তো? সবগুলো। উপরের সবগুলো। এখন যদি বলেন স্যার উপরে তো কিছু নাই, উপরে তো আছে অন্য সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য উপরের সবগুলো বলতে বোঝাচ্ছে ক খ গ। জি। আম 8 নং প্রশ্নটা পড়ি আমরা। 8 নং বেশ গুরুত্বপূর্ণ, যে নিম্নলিখিত কোন সম্পত্তিগুলো হস্তান্তর করা যায় না। দেখেন, আমরা ভিতরে পড়ি নাই কোনগুলো হস্তান্তর করা যায় না। এই যে দেখেন, সম্ভাব্য উত্তরাধিকারীর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, ভবিষ্যৎ ভরণ পোষণের অধিকার, মামলা করার অধিকার, উপর সবগুলো এইগুলা। পাশে দেখেন 6 ধারা, 6 ধারাই বলতেছে যে এই সম্পত্তিগুলো হস্তান্তর করা যায়। কি কি? উত্তরাধিকার পাওয়ার সম্ভাবনা, ভবিষ্যৎ ভরণ পোষণের অধিকার, আর একটা হলো মামলা করার অধিকার। 9 নম্বরটা দেখেন, নিম্নলিখিত কোন সম্পত্তিগুলো হস্তান্তর করা যায় না? এটাও হস্তান্তর করা যায় না। সুখাধিকার, আমি হাঁটতেছি, বললাম যে আমার হাঁটার জায়গা তুমি সাবস্টিটিউটেড হবা, এটা হবে না। মালিকের ব্যক্তিগতভাবে ভোগের জন্য সম্পত্তিতে সীমাবদ্ধ স্বার্থ রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট। হিন্দু বিধবা, হিন্দু বিধবা সম্পত্তির কি লাভ করে? সীমাবদ্ধ স্বার্থ, এটাও হস্তান্তর করা যাবে না। সরকারি পদ বা সরকারি কর্মকর্তার বেতন, এটাও হস্তান্তর করা যাবে না। তাহলে কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যাবে না? এটা বলেছে সম্পত্তি হস্তান্তর আইনের 6 ধারায়। স্যার, দেখা গেছে আমি একটা সম্পত্তির মালিক, আমি আরেকজনের বাড়ির উপরে সুখাধিকার হিসেবে হাঁটাচলা করি। জি। তা আমি যখন আরেকজনের কাছে বিক্রি করব আমার সম্পত্তিটা, হুম। তখন সেও কি ওই বাড়ির উপর দিয়ে হাঁটার অধিকার হারা মানে পাবে নাকি? না, পাবে না, পাবে না। পাবে না। 10 নম্বর দেখেন, সম্পত্তি হস্তান্তর আইনের 7 ধারার বিধান মতে কোনো ব্যক্তি নিজের নয় এমন সম্পত্তিও হস্তান্তর করতে পারে। কোনো উক্তিটি কি বলেন? সত্য। সত্য। তো নিজের নয় এমন সম্পত্তি হস্তান্তর কেমনে করতে পারে? এটা ধরেন আমি, আমার একজন কেয়ারটেকার আছে, তারে বললাম যে তুমি এই সম্পত্তি হস্তান্তর করো, করো। আমার পক্ষ থেকে সে করতেছে। এটা কি পাওয়ার অফ অ্যাটর্নির মতো? হ্যাঁ, অনেকটা সেরকম। চুক্তি করার যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তি বা হস্তান্তর করার সম্পত্তির অধিকারী কোনো ব্যক্তি বা যে সম্পত্তির সে মালিক না কিন্তু তাকে হস্তান্তরের, যে দেখেন অধিকার দেওয়া হয়েছে, সামনে পড়বো আমরা, অস্টেনসিবল ওনার 41 ধারায় সম্পত্তির হস্তান্তরের অধিকার দেওয়া হয়েছে এমন ব্যক্তি সম্পত্তি হস্তান্তরের অধিকারী। ধারা কত? 7। হ্যাঁ। এখন যে বিধানটা আমরা পড়বো সেটা হলো যে যে সকল সম্পত্তি হস্তান্তর লিখিত হতে হবে। লিখিত মানে কোন কোন সম্পত্তি যদি হস্তান্তর করেন অবশ্যই ওটা লিখিত হতে হবে। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর লিখিত হতে হবে। 100 বা ততোধিক মূল্যের কোন স্থাবর সম্পত্তি বিক্রয়। ধারা কত? 54। 54। এটা বলতেছে যে আপনি এমন একটা সম্পত্তি বিক্রয় করছেন, স্থাবর সম্পত্তি, যার মূল্য কত? 100 100 টাকা বা তার বেশি। বেশি। এখন অনেকে বলতে পারেন যে স্যার, স্থাবর সম্পত্তির মূল্য কি 100 টাকার কম হয়? হ্যাঁ হয়, এখনকার প্রেক্ষাপটে হয় না, কিন্তু 1882 সালের ওই সময় তো হতো। 100 টাকার বেশি তো হতেই পারে। জি। এখন না হলে মুদ্রাস্ফীতির কারণে অর্থের মূল্য কমে গেছে, মানে মূল্য তো আসলেই কমে গেছে। জি। তারপরে দেখেন, জামানতের পরিমাণ যাই হোক না কেন, সাধারণ বন্ধক, সিম্পল মর্গেজ, এটা মর্গেজ আসলে 6 প্রকার, আমরা সামনে পড়বো। ইংলিশ বন্ধক, সাধারণ বন্ধক, ইউজিফ্র্যাকচারি মর্গেজ বন্ধক, খাই খালাসি বন্ধক, এগুলো অনেকগুলো আছে। তো এগুলো সামনে পড়বো, আপাতত মনে রাখেন সাধারণ বন্ধক অবশ্যই লিখিত হতে হতে হবে। হবে। তারপরটা দেখেন, 100 টাকা বা ততোধিক জামানতের বেশি মূল্যমানের যে কোনো বন্ধক,
কত টাকা, 100 টাকা অথবা তার বেশি। বেশি। অর্থাৎ আপনি যদি কোনো বন্ধক দেন, তো তখন যে ওই বন্ধকি সম্পত্তির মূল্য যদি কত টাকার বেশি হয়, 100 টাকার 100 টাকার বেশি বেশি হবে। হয়, তাহলেও সেটা কি করতে হবে, মানে লিখিত লিখিত দিতে হতে হবে। হবে। জি। বছর অন্তে বা 1 বছরের বেশি, বছর অন্তে অথবা 1 বছরের বেশি। বেশি বার্ষিক ঋণ সংরক্ষণ আছে এমন কোন স্থাবর সম্পত্তির লিজ, তাহলে লিজের মেয়াদ যদি 1 বছর বা তার বেশি হয়, তাহলে সেটা লিখিত হতে হবে। লিখিত দিতে হবে। লিজের মেয়াদ 1 বছর অথবা তার বেশি। বেশি। এখন সেম কথা এখানে প্রযোজ্য, যদি 5-6 মাসের লিজ হয় তাহলে লিখিত না হলে সমস্যা নাই। স্থাবর সম্পত্তির দান, ধারা 123, 23। নালিশযোগ্য দাবি বা হস্তান্তর 130। তো এইগুলো অবশ্যই কি হতে হবে বলেন, লিখিত হতে হবে। লিখিত হতে হবে। তো সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা যদি দেখি, যে সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে, এটা আমরা ভিতরে পড়িনি। সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে মৌখিকভাবে, লিখিতভাবে, আইনে লিখিত হওয়ার প্রয়োজন না হলে উপরের কি বলেন, সবগুলো। সবগুলো। ওই যে উপরে যে বললাম 100 টাকার কম বিক্রয় যদি হয়, লিখিত হওয়ার প্রয়োজন নাই, বা আইনে লিখিত হওয়ার প্রয়োজন যদি না হয়। এখন আইনে কোনগুলা লিখিত এবং রেজিস্ট্রেশন কৃত, রেজিস্টার্ড হতে হবে, এটা আবার আলাদা আইন, আমরা যখন রেজিস্ট্রেশন আইন পড়বো তখন বুঝতে পারবো। জি। তো ব্যাখ্যা দেখেন, তো আপাতত যদি এইভাবে আসে যে সম্পত্তি হস্তান্তর আইনে কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে কোন ভাবে, লিখিত, মৌখিক নাকি উভয়? লিখিত মৌখিক উভয় লিখিত মৌখিক উভয়ই হতে পারে। পারে। ব্যাখ্যা দেখেন, আইনে সম্পত্তি হস্তান্তরের জন্য লিখিত হওয়া বাধ্যতামূলক থাকলে সম্পত্তিটি হস্তান্তর লিখিত হতে হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে লিখিত বা মৌখিক হতে পারে। বুঝছেন? পানি এনে দেন। আমরা 10 ধারা পড়বো, হস্তান্তর নিষিদ্ধ করে শর্ত আরোপ, কন্ডিশন রেস্ট্রেইনিং এলিয়েনেশন, এলাইনেশন। আপনি এমন একটা শর্ত দিয়ে সম্পত্তি হস্তান্তর করছেন যে ভবিষ্যতে যাতে সে হস্তান্তর করতে না পারে, তাহলে ওই হস্তান্তরটা বৈধ হবে কিন্তু ওই শর্তটা অবৈধ হবে। কিভাবে? বললেন যে তোমাকে এই সম্পত্তিটা দান করব, কিন্তু তুমি জীবনে এই সম্পত্তি কারো কাছে কাউকে দিতে পারবে না বা দান করতে পারবে না। জি। তার মানে এই এই যে আমি শর্তটা দিছি, এই শর্তের কারণে পরবর্তীতে ওই সম্পত্তিটা কি হয়ে যাচ্ছে, হস্তান্তর করা যাবে না। তো এই ধরনের সিদ্ধান্ত যদি দেওয়া হয়, সিদ্ধান্তটা মানে এই ধরনের শর্ত যদি দেওয়া হয়, শর্তটা বাতিল হবে কিন্তু হস্তান্তরটা বৈধ হবে। সম্পত্তি হস্তান্তর করার অধিকার সম্পত্তির মালিকের এক অবিচ্ছেদ্য অধিকার। 10 ধারায় এই অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। 10 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে সম্পত্তি এই শর্তে হস্তান্তর করা হয় যে হস্তান্তর গ্রহীতা হস্তান্তরকৃত সম্পত্তিতে তার স্বার্থ হস্তান্তর করতে পারবে না, যেমন বিক্রয় করতে পারবে না ইত্যাদি, সেই ক্ষেত্রে উক্ত শর্তটি অবৈধ হবে। আন্ডারলাইন করবেন, কিন্তু হস্তান্তরটি কি হবে, বৈধ হবে। বুঝেন কিনা? জি। আমরা যে সম্পত্তিটা পাবে কিন্তু শর্তটা থাকলো না, মানে তার ইচ্ছা মতনই সম্পত্তি করতে পারে। কারণ এমন শর্ত হস্তান্তর গ্রহীতার সম্পত্তি হস্তান্তর করার অধিকারের লঙ্ঘন। 10 ধারার এই নিয়মের গোল দিবেন, 2টি ব্যতিক্রম আছে। মানে কখন আপনি শর্ত দিতে পারবেন, 2টা ব্যতিক্রম আছে। সম্পত্তি হস্তান্তর করা যাবে না এমন শর্ত আরোপ করা বৈধ হবে যদি ওই শর্তটি ইজারাদাতার স্বার্থে করা হয়। ইজারা, আমি একজন ইজারা দিছি, বললাম যে এই সম্পত্তি তুমি আর কাউরে ইজারা দিতে পারবা না, তোমার ইজারা দিছি, তুমি 10 বছরের ইজারা, মানে তুমি যে কাজ করার জন্য করবে, বাট তুমি আর কাউরে ইজারা দিতে পারবা না। বা আন্ডারলাইন করেন, হিন্দু মুসলিম বৌদ্ধ মহিলা ব্যতীত অন্য কোনো বিবাহিত মহিলাকে সম্পত্তি হস্তান্তর করার সময় এমন শর্ত আরোপ করা হয়। কোন কোন মুসলিম, মানে কোন কোন মহিলা ব্যতীত? হিন্দু হিন্দু মুসলিম মুসলিম বৌদ্ধ, এই 3 জন ছাড়া অন্য কোনো বিবাহিত মহিলা, দেখেন বিবাহিত মহিলাকে সম্পত্তি হস্তান্তর করার সময় এমন শর্ত আরোপ করা হয়, জি। তাহলে সেটা কি হবে না, অবৈধ হবে না। তাহলে 2টা ক্ষেত্রে, একটা হলো ইজারাদার আর হিন্দু মুসলিম বৌদ্ধ ছাড়া অন্য কোনো বিবাহিত মহিলাকে সম্পত্তি হস্তান্তর করার সময়। শর্ত মনে হয় ইসে করছে মুসলিম আইনে, বিশেষ সময় দেনমোহরে করছে, মনে হয় দেনমোহর কি করছিলাম বলে? বাংলাদেশে বুঝছি না হিমুর বউ। হ্যাঁ দেনমোহর পাবে না, কিন্তু
আমি বিবাহ করবো কিন্তু দেন মত দেবো না, এরকম একটা শর্ত, কিন্তু সে বিবাহটা বৈধ হবে কিন্তু দেন মত দিতে হবে, হ্যাঁ অবশ্যই, জি। এরকম একটা জি। আছে। সেলফ প্র্যাকটিস দেখেন, ক তার সম্পত্তি ক্ষয়ের নিকট হস্তান্তর করেছে এই শর্ত যে খ কখনোই উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবে না। এই শর্তটি বাতিল, কিন্তু বিক্রয়টি কি বলেন, বৈধ। বৈধ। বুঝছেন? জি। 2 নং প্রশ্নটা দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 10 ধারার সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে আরোপিত শর্ত অবৈধ হবে না নিম্নলিখিত কোন ক্ষেত্রে? যদি শর্তটি ইজারাদাতার স্বার্থের জন্য হয়, যদি শর্তটি এমন হয় যে ইজারা গ্রহীতা ইজারাকৃত সম্পত্তিটি সাবলেট দিবে না। সাবলেট বুঝেন, মানে সে আবার আরেকজনকে ইজারা দিবে না। যদি শর্তটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ মহিলা ব্যতীত অন্য কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে আরোপ করা হয়। হয়। উপরে কি বলেন, সবগুলো। সবগুলো। এবং এই ধরনের প্রশ্ন আসতে পারে যে হস্তান্তর নিষিদ্ধ করে শর্ত আরোপ নিম্নলিখিত কোন বিবাহিত মহিলার ক্ষেত্রে বৈধ? হিন্দু, মুসলিম, বৌদ্ধ ব্যতীত অন্য কোনো বিবাহিত মহিলা। মহিলা। যদি বলে 10 ধারায় কয়টা শর্ত ব্যতিক্রম আছে? দুইটা। ওইটা ব্যতিক্রম। দুইটা ব্যতিক্রম আছে। 5 নং প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ দেখেন। আম, ক খকে একটি চূড়ান্ত ভাবে দান করলো, একটি বাড়ি চূড়ান্ত ভাবে দান করলো এই শর্তে যে দানটি বাতিল হবে যদি খ উক্ত বাড়িতে বসবাস না করে। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? সম্পত্তি শর্তটি বাতিল, বাতিল কিন্তু দানটি বৈধ। দানটি বৈধ। কেন দেখেন, ব্যাখ্যা পড়ি। যে সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করা হয়েছে যেমন দানের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে, সেই সম্পত্তি ভোগ দখল থেকে বিরত রাখা সংক্রান্ত যে কোনো শর্ত বাতিল হবে। তাহলে হস্তান্তর রিলেটেড হলো 10 ধারা, জি। আর ভোগ দখল সংক্রান্ত 11 দ্বারা। 11 ধারা। যে সম্পত্তিটি খকে দান করা হলো উক্ত উক্ত বাড়িতে খ বসবাস করবে কি করবে না এটা তার নিজস্ব বিষয়। হস্তান্তরদাতা এমন শর্ত আরোপ করতে পারে না, বা করলে তা বাতিল হবে, কিন্তু হস্তান্তরটি কি হবে, বৈধ বৈধ। হবে। বুঝছেন? জি। তাহলে 10 আর 11-র মধ্যে কি পার্থক্য আছে বলেন? তার 10 দ্বারা হচ্ছে সম্পত্তিটি বিক্রি করার বিষয়ে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করে, আর 11 দশ দ্বারা। ধারা হচ্ছে এমন শর্ত আরোপ করা যাবে না যাতে পরবর্তী যারা দিলেন হস্তান্তর করলেন সে হস্তান্তর করতে না পারে। জি। আর এটা হলো ভোগ দখলের বিষয়ে আর একটা ভোগ দখলের কথা আসলে কত, 11। 11। জি। এই যে বাবা, জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির লাভের জন্য হস্তান্তর, আমরা সম্পত্তি হস্তান্তরে জানি যে এক জীবিত ব্যক্তি থেকে আর এক জীবিত জীবিত ব্যক্তি। ব্যক্তি, এটা তো জানি। জি। কিন্তু ভাই কিছু কিছু ব্যতিক্রম আছে। যে প্রথম ব্যতিক্রম হচ্ছে ধারা 13, জন্মগ্রহণ করে নাই এমন ব্যক্তির লাভের জন্য সম্পত্তি হস্তান্তর করা যাবে। এই যে দেখেন, ধারা 13, জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির লাভের জন্য হস্তান্তর, ট্রান্সফার ফর বেনিফিট অফ আনবর্ন পার্সন, জি। অজাত ব্যক্তি। আনবর্ন পার্সন মানে কি, অজাত অজাত ব্যক্তি, মানে সে এখনো জন্মগ্রহণ জন্মগ্রহণ করেনি। করে নাই। এখন এটা পড়ার আগে আমি একটু বলে দিই। ধরেন একজন ব্যক্তি, সে তার দাদাতে মনে করেন যে তার পোতারে সম্পত্তি দিবে, কিন্তু পোতা এখনো জন্ম লাভ, পুত্র এখনো জন্ম লাভ করে করেনি। নাই। তাহলে এই ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর করা যায় কিভাবে? সরাসরি ওই অজাত ব্যক্তি বরাবর যাবে না। আগে আপনি জীবিত একজনকে দিবেন সম্পত্তি, যে তোমার বরাবর দিলাম, এবং ওর জীবনকালের মধ্যে ওই সন্তানকে জন্ম লাভ করতে করতে হবে। হবে। তো তারপরে গিয়ে হলো অজাত ব্যক্তি পাবে, মানে ট্রাস্ট আকারে, যে আমি ট্রাস্ট আকারে করে দিয়ে গেলাম, অমুক জন্মগ্রহণ করলে সে এই সম্পত্তির মালিক হবে। হবে। বুঝতে পারছেন? জি। কিন্তু সরাসরি অজাত ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করা যায়নি। একজনের আগে স্বার্থ সৃষ্টি করতে হবে, পরবর্তীতে যখন জন্মগ্রহণ করবে সেটা চলে যাবে তার উপরে। জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির মঙ্গলের জন্য সম্পত্তি হস্তান্তর করার পদ্ধতি সম্পর্কে 13 ধারায় আলোচনা করা হয়েছে। 13 ধারা অনুযায়ী জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির লাভের জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন। প্রথম শর্ত, সরাসরি হস্তান্তর করা যাবে না। জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির বা অজাত ব্যক্তির প্রতি সরাসরি সম্পত্তি হস্তান্তর করা যায় না, অর্থাৎ পরোক্ষভাবে গোল দিবেন, ট্রাস্ট আকারে করা যায়। তাহলে সম্পত্তি হস্তান্তর করা যায় কিভাবে? ট্রাস্ট আকারে। ট্রাস্ট আকারে। তারপরে দেখেন, একই হস্তান্তরের মাধ্যমে দুইটি স্বার্থ সৃষ্টি করা। অ্যাকচুয়ালি দুইটা স্বার্থ সৃষ্টি করতে হবে, একটা হলো পূর্ববর্তী স্বার্থ আর একটা হচ্ছে পরবর্তী স্বার্থ। কিভাবে দেখেন,
জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এক হস্তান্তরের মাধ্যমে দুইটা শর্ত সৃষ্টি করতে হবে, কি যথা হস্তান্তরের তারিখে বিদ্যমান নেই এমন ব্যক্তি বরাবর এবং জীবিত ব্যক্তি বরাবর বল দিবেন পূর্ব শর্ত বা প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে। সাধারণত ট্রাস্ট আকারে এমন পূর্ব শর্ত সৃষ্টি হয়, কি আকারে? ট্রাস্ট আকারে। হস্তান্তরের তারিখে জন্মগ্রহণ করেনি বা বিদ্যমান নেই এমন ব্যক্তি বরাবর হস্তান্তরিত সম্পত্তিতে যে স্বার্থ সৃষ্টি করা হয়েছে উক্ত স্বার্থ কার্যকর হবে না যদি না, আন্ডারলাইন করবেন, সম্পত্তিতে হস্তান্তরকারী যে স্বার্থ বিদ্যমান আছে তার সম্পূর্ণভাবে হস্তান্তর করা হয়। মানে আপনি সম্পত্তিটা সম্পূর্ণভাবে হস্তান্তর করতে হবে এবং উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, জীবিত থাকা অবস্থায়। কোন ব্যক্তি? যে ব্যক্তি যার বরবাদ পূর্ব শর্ত সৃষ্টি করলো তার জীবিত থাকা অবস্থায় অজাত সন্তানটি জন্মগ্রহণ করতে হবে। করতে হবে, অন্যথায় হস্তান্তরটি কি হবে? বাতিল বলে হবে। দেবেন, বাতিল হবে। বুঝছেন? জি। তো তার মানে যার বরাবর ট্রাস্ট সৃষ্টি করতেছে সে কখনোই মালিক হতে পারতেছে না। না, সে শুধু একটা ট্রাস্টি হিসেবে কাজ সে করতেছে। শুধু ও জন্মগ্রহণের আগ পর্যন্ত ওই ওই সম্পত্তিটা দেখাশোনা বা ভোগ দেখাশোনা করতেছে। দখলের দায়িত্বে আছে। জি। এই ক্ষেত্রে জীবিত ব্যক্তি উক্ত সম্পত্তির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। ট্রাস্টি। তারপরে দেখেন চূড়ান্ত শর্ত বা অ্যাবসলিউট ইন্টারেস্ট হস্তান্তর করতে হবে। জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির আনবর্ন পার্সন বরাবর সম্পত্তিটি চূড়ান্ত শর্তে অ্যাবসলিউট ইন্টারেস্ট হস্তান্তর করতে হবে। আনবর্ন পার্সনই হলো হস্তান্তরকৃত সম্পত্তির চূড়ান্ত মালিক, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি অজাত ব্যক্তি বরাবর হস্তান্তর করতে হবে। তাহলে মূল কথা হলো একটা ভাই, যে অজাত ব্যক্তি বরাবর সরাসরি হস্তান্তর করা যায়? যায় না। কিন্তু কখন যাবে? আগে পূর্ববর্তী স্বার্থ সৃষ্টি করতে হবে, পরবর্তীতে যার প্রতি পূর্ববর্তী স্বার্থ সৃষ্টি করা হলো সে বেঁচে থাকা অবস্থায় ওই অজাত ব্যক্তিকে জন্মগ্রহণ করতে হবে, তারপরে অ্যাবসলিউট ইন্টারেস্ট যাবে তার উপরে। বুঝছেন? এলো 13 ধারার কথা। এখন এখানে একটা বিধান আছে দেখেন, দ্বৈত সম্ভাবনার বিরোধী নীতি, ডক্ট্রিন অফ ডাবল পসিবিলিটিস। ডক্ট্রিন অফ ডাবল পসিবিলিটিস মানে হলো দ্বৈত সম্ভাবনার বিরোধী নীতি। 13 ধারায় দ্বৈত সম্ভাবনার বিরোধী নীতি সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। এই নীতির মূল কথা হলো যে ব্যক্তি যে ব্যক্তি অন্য ব্যক্তির নিকট সম্পত্তি হস্তান্তর করেছে, আন্ডারলাইন করবেন, তাকে একের অধিক প্রজন্মের হাতে অবাধে সম্পত্তি হস্তান্তর করতে বাধা দিতে অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ একের অধিক প্রজন্ম পর্যন্ত সম্পত্তি হস্তান্তর অযোগ্য করে কোনো অজাত ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করা হলে সেটা বাতিল বলে গণ্য হবে। ভাষা জটিল, ভাষা জটিল, বাট ব্যাখ্যাটা শুনেন। ব্যাখ্যাটা হলো যে করিম তার সম্পত্তি খবিরের নামে দিতে চায়। এখন খবির কিন্তু এখনো জন্মগ্রহণ করে নাই, তাহলে করিম তার সম্পত্তি আগে ডিপজল বরাবর পূর্ববর্তী স্বার্থ সৃষ্টি করছে এবং ডিপজলের জীবদ্দশায় জন্মাতে হবে কাকে? খবিরকে। তাহলেই খবির ওই সম্পত্তির মালিক হবে। এটা হলো 13 ধারা। এইটুকু তো বুঝছেন? এখন চিরস্থায়ী বিরোধী হচ্ছে হলো এই 13 ধারায় কয়টা সম্ভাবনা আছে বলেন তো? একটা। ওই যে ওর ডিপজল জীবিত থাকা অবস্থায় খবিরকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আপনি কখনোই একের অধিক সম্ভাবনা সৃষ্টি করলে সেটা বাতিল বলে গণ্য হবে। একের অধিক মানে মানে হলো যে আপনি বললেন যে করিম তার সম্পত্তি খবিরকে হস্তান্তর করতে চায় তার জীবন সত্ত্বে, খবির হলো এখনো জন্মগ্রহণ করে নাই, এবং খবির মারা যাওয়ার পর সম্পূর্ণ সত্ত্ব দিতে চায় গণেশ বরাবর, গণেশও এখনো জন্মগ্রহণ করে নাই। তাহলে এই জায়গার সম্ভাবনা কয়টা? দুইটা। আগে দিচ্ছে হলো খবির রে, খবিরও জন্মগ্রহণ করে নাই, আর পরে পাবে কে? গণেশ, সেও জন্মগ্রহণ করে নাই। তাহলে আপনি বড় জোর যে কোনো হস্তান্তরে একটা অনিশ্চয়তা বা একটা সম্ভাবনা থাকবে। যদি একাধিক সম্ভাবনা থাকে তাহলে সেটা কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। ডক্ট্রিন অফ ডাবল পসিবিলিটিস বলে। দেখেন উদাহরণ দেখি, উদাহরণটা পড়ি দেখেন। কয় একটি সম্পত্তি হস্তান্তরের তারিখে জীবিত ব্যক্তি ক্ষয়ের জীবদ্দশা পর্যন্ত হস্তান্তর করলো। কার জীবদ্দশা পর্যন্ত? ক্ষয়। তারপর কয়ের জন্মগ্রহণ করেনি এমন কন্যা সন্তান গীতাকে তার জীবদ্দশা পর্যন্ত দান করলো। মানে প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করলো ক্ষয়ের পরে পাবে কে? গীতা। গীতা কি এখনো জন্মগ্রহণ করছে?
করে নাই। অতঃপর গীতা এর অজাত সন্তান ঘন্টুকে দান করলো নাকি? জি তাহলে গীতাও জন্মগ্রহণ করে নাই, আর ঘন্টুর তো কথাই নাই এখানে। গীতা এবং ঘন্টু বরাবর যে স্বার্থ সৃষ্টি করা হয়েছে তা কার্যকর হবে না। জি কারণ উক্ত সম্পত্তিতে ক্রয়ের সম্পূর্ণ স্বার্থ এক প্রজন্ম, অর্থাৎ গীতাকে না দিয়ে অবশিষ্ট কাকে দেওয়া হয়েছে? ঘন্টুকে ঘন্টুকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। এখানে আন্ডারলাইন করবেন, দুইটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। একটি হলো কয়ের কন্যা সন্তান গীতা হওয়া, যেটা প্রকৃতপক্ষে নাও হতে পারে। পারে। অতঃপর গীতায়ের অজাত সন্তান ঘন্টু, যেটা প্রকৃতপক্ষে নাও হতে পারে। আইন শুধুমাত্র গোল দেবেন এক সম্ভাবনা পর্যন্ত হস্তান্তর মঞ্জুর করতে পারে। মানে এটা যে হয় না তারও বাচ্চা কাচ্চাকে হস্তান্তর করবে এই শর্ত বলছে স্যার, মানে এটা হবে না। এক সম্ভাবনা পর্যন্ত বৈধ, একের অধিক সম্ভাবনা হইলে অবৈধ। অবৈধ। বুঝতে পারছেন? জি কি বুঝছেন? তানভীর আলম খান বলেন। বুঝলাম যে আইন শুধুমাত্র এক সম্ভাবনা পর্যন্ত মঞ্জুর করতে পারে, তারপরে আর ব্যাখ্যা দেন। ব্যাখ্যা হচ্ছে মানে আপনার এখানে হলো কি যে, তো এটাই আর কি আপনার যে ব্যাখ্যা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ তো বর্তমানে নির্বাসিত নাকি? জি এখন যারা দেশের বাইরে আছে তারা মনে মনে ভাবতেছে যে আমরা দেশে যাই আওয়ামী লীগে আবার রাজনীতি করব, এরপরে আবার আমরা সরকারও গঠন করবো। করবো। এই জায়গার সম্ভাবনা দুইটা। এক হচ্ছে চট করে তাদেরকে এখানে আসতে হবে, জি, আর দুই নাম্বার হচ্ছে আবার সরকারও গঠন করবে। করবে। এটা অবৈধ আচ্ছা, লাগে। মজা করে বলা, সেটা হলো যে আপনি প্রথমে অজাত ব্যক্তি বরাবর একজনের হস্তান্তর করছেন, জি পরবর্তীতে ওই অজাত ব্যক্তি তো করছেনই, ওরে করছেন জীবন সত্ত্বে, আবার আর এক অজাত ব্যক্তি করছেন অ্যাবসলিউট। অ্যাবসলিউট ইন্টারেস্ট, মানে চূড়ান্ত ভাবে। তো এই জায়গায় সম্ভাবনা দুইটা। ওই অজাত প্রথমে যারে জীবন সত্ত্বে দিছেন তার সে তো জন্মগ্রহণ নাও করতে পারে, নাও করতে পারে। আবার পরে যারে অ্যাবসলিউট ইন্টারেস্ট দিছেন সেও তো জন্মগ্রহণ নাও করতে পারে। তো আইন শুধুমাত্র অ্যাপ্রুভ করে কয় সম্ভাবনা? এক এক সম্ভাবনা। সম্ভাবনা। এ হলো কথা। অনলাইনে কেউ না বুঝলে বইলেন। চিরস্থায়ী বিরোধী নীতি, রুল এগেইনস্ট পারপিচুইটি। ঢাকা ইউনিভার্সিটির এক স্যার আমাদের ক্লাস নিতেন, ট্রান্সফার অফ প্রপার্টি, যতদূর মনে পড়ে আজহারুল ইসলাম। ওই আইসা টাইসা একটু গলাবাজি করে টরে কয়েক ক্লাস নিয়ে চলে গেছে, মানে কিছু বোঝা টোঝা যাই নাই। উনি অবশ্য পরে উনি ঢাকা ইউনিভার্সিটি, এখন মনে হয় ওনার চাকরি নাই, চাকরি চলে গেছে আওয়ামী লীগের আমলে। তো বিষয়টা হচ্ছে যে ওই ভালো ইনস্টিটিউশনে থাকলেই স্যাররা যে আপনার ভালো বোঝাবে বিষয়টা না, তা না। আচ্ছা, সেই মানে কথা। এই জায়গায় এরকম ভালো যেরকম, আবার অন্যরা আছে যে সে তার ব্যাকগ্রাউন্ড ভালো না কিন্তু সে ভালো বুঝায়। বোঝাচ্ছে। অনেকে স্যার নিজে অনেক ভালো জানে কিন্তু গেস্ট স্যাররা আচ্ছা, স্যাররা হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের ইউনিভার্সিটি টিভির একটা ক্লাস হচ্ছে স্যার, শুধু জি বন্ধন একটা। সাহেব। আমাদের ইউনিভার্সিটিতে শুধু স্যার এই কোর্সের একটা ক্লাস নিয়েছে স্যার, শুধু একটা, এক একটা ক্লাসে ক্লাস, শেষ করে দিচ্ছে। একটা ক্লাস নিছে, দারুণ। এক ক্লাস শেষ হয়ে গেছে, স্যার। দেখেন, দুঃখজনক। তাহলে তো আপনাদের চেয়ে আমিও কয়েকটা ক্লাস পাইছি। আচ্ছা যাই হোক, দেখেন, অথচ ওই লোক আইসে, আমার মনে আছে উনি বেসরকারি ইউনিভার্সিটির পোলাপানরে কইতো যে এরা হলো ফার্মের মুরগি, স্যার আমাদের তো বলতো ঠিক আছে, এইসব কথা বলছে। মুরগি। না, আমাদের ফার্মের মুরগি বলতো না, আমাদেরকে বলতো তো যাই হোক, দেখেন, ভালো মন্দ সব জায়গায় আছে। জি মানে পাবলিক হইলেই যে আপনি একেবারে এই স্যাররা একেবারে ওই যে যে মাত্র উনি যে বললেন উনি ওনার নিচে একটা ক্লাস মাত্র, তাহলে আপনি এক ক্লাসে কি হয় বলেন? ট্রান্সফার অফ প্রপার্টির মতো একটা সাবজেক্ট এক ক্লাসে কিছুই কিন্তু হয় না। দেখেন, তাহলে আমরা 14 ধারা চলে আসি, চিরস্থায়ী বিরোধী নীতি, রুল এগেইনস্ট পারপিচুইটি। সম্পত্তির একটি বড় বৈশিষ্ট্য হলো এটি হস্তান্তরযোগ্য, অ্যালিয়েনেবল। সুতরাং সম্পত্তি এমন ভাবে হস্তান্তর করা যাবে না যে সম্পত্তিটি অহস্তান্তরযোগ্য হয়ে পড়ে, এটা আমরা জানি নাকি? জি
এবং সম্পত্তি অহস্তান্তরযোগ্য এমন শর্ত সম্পত্তি হস্তান্তর করা হলে সেই শর্ত বাতিল হবে, কিন্তু হস্তান্তরটা কি হবে? বৈধ হবে। বৈধ হবে। সম্পত্তি হস্তান্তর আইনের এই বিষয়টি 10 এবং 14 ধারায় আলোচনা করা হয়েছে। 10 ধারায় আমরা অলরেডি পড়ছি, জি 10 ধারায় পড়ছি যে সম্পত্তি যে যে শর্ত দিছে শর্তটা বাতিল হবে, কিন্তু হস্তান্তরটা বৈধ হবে। 10 ধারায় বলা হয়েছে সম্পত্তি হস্তান্তরের সময় যদি এমন শর্ত আরোপ করা হয় যে হস্তান্তর গ্রহীতা সম্পত্তিতে তার স্বার্থ হস্তান্তর করতে পারবে না, তাহলে উক্ত শর্তটি বাতিল হবে এবং হস্তান্তর গ্রহীতার সম্পত্তি হস্তান্তরের কোনো বাধা নেই, নাকি? জি এখন 14 ধারায় কি বলতেছে দেখেন। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 14 ধারা অনুসারে কোন সম্পত্তি এমন ভাবে হস্তান্তর করা যাবে না, আন্ডারলাইন করেন, যা হস্তান্তরের তারিখে জীবিত এক বা একাধিক ব্যক্তির জীবনকাল এবং এরূপ জীবনকালের অবসানের অব্যবহিত পর হতে অপর কোনো ব্যক্তির নাবালক অবস্থা অতিবাহিত হওয়ার পর বলবৎ হবে। বোঝেন নাই কিছু? দেখেন, জীবিত ব্যক্তি বা ব্যক্তিগণের জীবনকাল শেষ হওয়ার সময়ে তদ্যুক নাবালকের অস্তিত্ব থাকতে হবে এবং নাবালক সাবালক হওয়া মাত্র সৃষ্ট শর্ত তার উপরে বর্তাবে। 13 ধারার ব্যাখ্যাটারে আর একটু ব্রডলি দিছে হচ্ছে 14 ধারায়। কেমনে দেখেন, অজাত ব্যক্তি বরাবর যখন আপনি হস্তান্তর করলেন সরাসরি করা যাবে? যাবে না। প্রায়র ইন্টারেস্ট তৈরি করতে হবে একজন জীবিত ব্যক্তি বরাবর এবং তার জীবদ্দশার মধ্যে জন্মাতে হবে তাকে। এখন জন্মানোর সাথে সাথেই সে পাবে না, জন্মানোর পরে তার আগে সাবালক হইতে হবে, সাবালক হওয়ার পরে সে পাবে। বুঝছেন? এটা হলো 14 ধারা। জি 13 এবং 14 ধারার ভিতর তাহলে পার্থক্য কি দেখেন। 13 এবং 14 ধারার মধ্যে পার্থক্য হলো যে 13 ধারায় প্রথমে উল্লেখ করা হয়েছে জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির বরাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে না, এবং পরবর্তীতে বলা হয়েছে যদি করতে হয় তাহলে কিভাবে করা যাবে, নাকি? জি 13 ধারার অধীন কোনো হস্তান্তর বৈধ হতে হলে 14 ধারা অতিরিক্ত শর্ত আরোপ করেছে। মানে 13 ধারার যে বিধানটা, এটার একটা শর্ত আছে কততে? 14তে। 14 ধারায় সম্পত্তি যেন চিরস্থায়ীভাবে হস্তান্তরযোগ্য না হয়ে পড়ে সেই সম্পর্কে বিধান করা হয়েছে এবং এমন ধরনের হস্তান্তর অকার্যকর বলে উল্লেখ করা হয়েছে। কিভাবে দেখেন, যে সময়ের জন্য অহস্তান্তরযোগ্য থাকতে পারে। 14 ধারার বিধান অনুযায়ী অজাত ব্যক্তি বরাবর হস্তান্তরিত কোনো সম্পত্তি অহস্তান্তরযোগ্য থাকতে পারে যে জীবিত ব্যক্তি বরাবর পূর্ব শর্ত হস্তান্তর করা হয়েছে, সে যে সময়ের জন্য বেঁচে থাকবে উক্ত সময় প্লাস অজাত ব্যক্তির 18 বছর বয়স যুক্ত করলে যে সময় হয় সে সময়ের জন্য। এটার অর্থ আমরা একটা উদাহরণ পড়লে ভালোভাবে বুঝবো। দেখেন, এ তার সম্পত্তি তার পুত্র বি কে তার জীবদ্দশা পর্যন্ত হস্তান্তর করছে। কারে দিছে? বি কে তার পুত্র। তার পুত্র বি রে বলছে যে বাবা তুমি যতদিন বেঁচে আছো এই সম্পত্তি তুমি ভোগ করবা। হুম। তারপর তার নাতি, যে এখনো নাতি হয় না, পুত্রের কি নাতি হয়? পুত্রের ছেলের কি নাতি বলে? পুত্র বলে, পুত্র বা পোতা, নাকি? আর মেয়ের ছেলের বলে হচ্ছে নাতি। আচ্ছা, তাহলে এখানে হবে পুত্র। হুম। তারপর তার পুত্র যে এখনো জন্মগ্রহণ করেনি সি কে, চন্দনকে ধরেন, চন্দনকে চূড়ান্তভাবে হস্তান্তর করেছে। শাকিলের বাবা শাকিলের সম্পত্তি দিছে যে বাবা তুমি জীবন সত্ত্বে ভোগ করবা, আর বিয়ে শাদী করার পরে আমার যে পোতা পত্নী যে এই হোক না কেন সে পাবে, এটা কি চূড়ান্ত ভাবে। এ হলো কথা। সি জন্মগ্রহণ করলে উক্ত সম্পত্তি চন্দনের উপর বর্তাবে, মানে সে জন্মগ্রহণ করলে চন্দনের উপর বর্তাবে। তো শর্ত হলো বি এর মৃত্যুর সময় বা আগে সি কে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ যাকে এই যে শাকিলে দিছে, শাকিল যতদিন বেঁচে থাকে ওই সময় অথবা তার আগে শাকিলের সন্তানকে জন্মগ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে সম্পত্তিটি চূড়ান্তভাবে সি কে হস্তান্তর করা হয়েছে এবং বি এর বরাবর সম্পূর্ণ শর্ত তৈরি করা হয়েছে, নাকি? কিন্তু বি এর মৃত্যুর সময় পর্যন্ত যদি সি জন্মগ্রহণ না করে তাহলে সম্পত্তিটি হস্তান্তরটি কি হবে না? কার্যকর হবে না এবং সম্পত্তিটি কি বলেন পাবে না। এই ক্ষেত্রে বি যদি 25 বছর বেঁচে থাকে
কয় বছর বাঁচছে? 25 বছর। বছর। এবং সি যদি বি মারা যাওয়ার মুহূর্তে জন্মগ্রহণ করে, যখন মারা যাবে তার আগে ভূমিষ্ঠ হয়েছে। হয়েছে আর কি, তাহলে সি যেহেতু 18 বছর না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি পাবে না, সুতরাং সম্পত্তিটি অহস্তান্তরযোগ্য, মানে এটা হস্তান্তর করা যাচ্ছে না, অহস্তান্তরযোগ্য অবস্থায় থাকবে। 43 বছর। 25 + 18 কত বছর? 43 43 বছর। তাহলে অজাত ব্যক্তি বরাবর যে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে এটার একটা নিয়ম ব্যাখ্যা করা হয়েছে কততে? 14 দ্বারা। 14তে। যে আপনি যারে প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করছেন তার জীবদ্দশার মধ্যে ওই অ্যাবসলিউট ইন্টারেস্ট যারা দিচ্ছেন তার জন্মগ্রহণ করতে হবে, এবং জন্মগ্রহণ করার সাথে সাথে পাইতেছে না, জন্মগ্রহণ করার কতদিন পরে পাবে? 18 বছর পরে। আর ঘটোৎকচের মতো হইলে সাথে সাথে পাবে। ঘটোৎকচ। ঘটোৎকচ চিনেন? জন্মগ্রহণ সূচি। মায়ের পেট থেকে বলি হ্যাঁ কালকে একটা টার্ম শুনতে ভীমের ছেলের নাম ঘটোৎকচ। হ্যাঁ, প্রথম ছিল এটা। ওনারা মহাভারতে আছে ঘটোৎকচ ভীমের ছেলে, জন্মগ্রহণ মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বড় হয়ে গেছে সাথে সাথে। হিড়িম্বা মা। দেখেন, আচ্ছা তাহলে আমরা 1 নম্বরে আসি। এখানে যে জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির লাভের জন্য হস্তান্তর, ট্রান্সফার ফর বেনিফিট অফ আনবর্ন পারসন সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায়? 13 ধারায়। এই জায়গায় যে প্রশ্নগুলো আছে এগুলো সব পড়ে ফেলবেন, এগুলো গুরুত্বপূর্ণ। 5 নং এর উত্তর ভুল আছে, 5 নং প্রশ্নটা একটু ঠিক করে নেন। যে জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তির বা অজাত ব্যক্তির লাভের জন্য হস্তান্তর, ট্রান্সফার ফর বেনিফিট অফ আনবার্ন পারসন কোন শর্ত সাপেক্ষে বৈধ হবে, তার সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় বলা হয়েছে? এটা উত্তর লেখছে 14, বাট এটা লেখেন 13 হবে, 13। আর সম্পত্তি 6 নাম্বার, সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় চিরস্থায়ী বিরোধী নীতি, রুল এগেইনস্ট পারপিচুইটি, এটা বলছে কত? 14। 14 তো বলছে। 14 ধারায়। 15 ধারা আমরা ভিতরে পড়ি নাই, ঠিক আছে, কিন্তু 7 নম্বর প্রশ্নটা একটু পড়ি দেখেন। সম্পত্তি হস্তান্তর আইনের 15 ধারায় কোন শ্রেণীর মানুষের অনুকূলে সৃষ্ট স্বার্থ যদি তাদের মধ্যে কোনো একজনের ক্ষেত্রে অকার্যকর হয় তখন উক্ত একই হস্তান্তরে সৃষ্ট স্বার্থ অকার্যকর হবে? এ কথাটার অর্থ কি? অকার্যকর হবে শুধুমাত্র উক্ত ব্যক্তিদের ক্ষেত্রে। ব্যাখ্যাটা একটু পড়ে দেখেন। মনে করেন কোনো একটি জমি কতিপয় ব্যক্তি ক খ গ এর বরাবর হস্তান্তর করা হলো। হস্তান্তর করছে কারে কারে? ক, খ, খ। 14 ধারার চিরস্থায়ী বিরোধী নীতির কারণে উক্ত হস্তান্তর গ এর বরাবর কার্যকর করা সম্ভব হলো না। গ ধরেন জন্মগ্রহণ করে নাই বা ওই কারণে হস্তান্তর করা সম্ভব হয় নাই, এই কারণে উক্ত হস্তান্তর ক ও খ এর বরাবর অকার্যকর হবে না। মানে তার ক্ষেত্রে হয় নাই, বাট বাকি দুইজনের ক্ষেত্রে হবে। তাহলে তো আংশিক কার্যকর হচ্ছে। হুম, বুঝেন নাই বোধহয়। বলছে আংশিক ধরেন সম্পত্তি দিছে করে, খরে, গড়ে। জি, এখন গ যদি ওই শর্তগুলো পূরণ না করে গ পাইতেছে না, কিন্তু ক ও খ কিন্তু আচ্ছা। পাবে। এটা বলছে কত ধারায়? 15 ধারায়। 18 নম্বর প্রশ্নটা, এটা আমরা ভেতরে পড়ি নাই বাট একটু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সম্পত্তি হস্তান্তর আইন 17 ধারার আয় সঞ্চয়ন, অ্যাকুমুলেশন অফ ইনকাম করার নির্দেশনা দেওয়া যেতে পারে যার মেয়াদ বেশি হবে না। মানে আপনি হস্তান্তর করছেন বাট শর্ত দিচ্ছেন যে হস্তান্তর করছি বাট এই সম্পত্তির আয় এতদিন পর্যন্ত সঞ্চয় করা হবে। সেটা হলো এই যে দেখেন, হস্তান্তরকারীর জীবনকাল বা হস্তান্তরের সময় হতে 18 বছর। এটুকু মনে রাখেন। Accumulation of income। কি কি বলেন? জীবন। হস্তান্তরকারীর জীবনকাল। জীবনকাল বা হস্তান্তরের তারিখ হতে কত বছর? 18 এমসিকিউ তো আসতে পারে যে আয় সঞ্চয়ন কত বছর, হস্তান্তরকারীর জীবনকাল জীবনকাল অথবা অথবা হস্তান্তরের সময় হতে 18 বছর। আমরা 9 নং প্রশ্নে চলে আসি। সম্পত্তি হস্তান্তর আইনে 14, 16, 17 ধারায় উল্লেখিত বাধা নিষেধ সমূহ নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? মানে এই যে যে আহ, হস্তান্তর করা যাবে না, এটা কোন ক্ষেত্রে আহ, এটা শর্ত দেওয়া যাবে? এটা দেখেন, জনসাধারণের কল্যাণের জন্য, ধর্মীয় উন্নয়নের জন্য, ব্যবসা, স্বাস্থ্য, নিরাপত্তার, মানুষের জন্য লাভজনক যে কোনো উদ্দেশ্যে। ব্যাখ্যা দেখেন, জনসাধারণের কল্যাণ, ধর্মীয় উন্নয়ন, ব্যবসা, স্বাস্থ্য, নিরাপত্তার,
বা মানুষের জন্য লাভজনক যে কোনো উদ্দেশ্যে কোনো সম্পত্তি চিরস্থায়ীভাবে বলতেবেন অহস্তান্তরযোগ্য হবে, এই কারণে তা অবৈধ হবে না। আমি বলে দিলাম যে এই জমি আমি ওয়াকফ করে দিয়ে গেলাম, মসজিদ মাদ্রাসা থাকবে এবং এই জমি কোনোদিন হস্তান্তর করা যাবে না, এই উদ্দেশ্যে ওয়াকফ গঠন করে দিলাম। তাহলে এই হস্তান্তরটা বৈধ এবং শর্তটাও বৈধ, জি কারণ এটা কিসের উদ্দেশ্যে? ধর্মীয় উন্নয়নের জন্য বা জনসাধারণের জন্য। বুঝতে পারছেন? জি। এই হাঁটাহাঁটি আচ্ছা কে বসছিল এখানে? আপনি তো বসছেন। না, আমি কালকে আমি আসতে পারি লিখে দিব। আচ্ছা, একটু 2 মিনিট বিরতি, আবার আমরা শুরু করব কায়েমি শর্ত এবং শর্ত সাপেক্ষে শর্ত। কায়েমি শর্ত এটাকে বলে ভেস্টেড ইন্টারেস্ট, এবং শর্ত সাপেক্ষে শর্ত এটাকে বলে কন্টিনজেন্ট ইন্টারেস্ট। 19 থেকে 21। তো কায়েমি শর্ত আসলে কাকে বলে? কায়েমি শর্ত খুব সহজ। আপনি এমন একটা শর্ত দিয়ে কাউরে কোনো সম্পত্তি হস্তান্তর করছেন, যে শর্তটা দিছেন ওই ঘটনাটা অবশ্যই সংঘটিত হবে। হবে। বুঝছেন? জি তো ভেস্টেড ইন্টারেস্ট হলো এটা, মানে যে একটা শর্ত দিছেন এটা অবশ্যই সংঘটিত হবে। হবে। কিন্তু কন্টিনজেন্ট ইন্টারেস্ট যেটা, এমন একটা শর্ত দিছেন যেটা সংঘটিত হতেও পারে নাও পারে, এবং এটার মানে অবশ্যই ঘটবে না। কিন্তু কায়েমি শর্তের ক্ষেত্রে যেটা আপনি দিছেন ওটা অবশ্যই ঘটবে। করবে। কিন্তু আহ ধরেন আপনি একজনকে বললেন যে আমি তোমাকে সম্পত্তি দিলাম, এই সম্পত্তির মালিক হবে অমুক, ওই অজাত ব্যক্তি পাবে। জি আহ কিন্তু অবশ্যই তাকে জন্মগ্রহণ, মানে সে আছে ধরেন কি বলে ওটাকে, সে ধরেন বলতেছে যে তোমার মৃত্যুর পরেও পাবে। দুজনই আছে, দুজনই জন্মগ্রহণ, নট অজাত। ধরেন তানভীর আলম খান রে ওনার বাবা সম্পত্তি দিছে, তানভীর আলম খান রে বললো যে তুমি এটা জীবন সত্ত্বে ভোগ করো, কিন্তু তুমি মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা তোমার যে ছেলে আছে আনবীর সে পাবে। আনবীর আবার আপনার ভাইটাই আছে নাকি? না, আচ্ছা ঠিক আছে। সায়েন্স বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে আনবীর বানাইছি আমি। দেখেন, তো তাহলে আনবীর এবং তানবীর দুইজনের অস্তিত্ব কিন্তু আছে, এবং তানবীরে বলছে যে তুমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুক পাবে। তাহলে এখন তানবীর কি মারা যাবে কিনা বলেন তো? অবশ্যই যাবে। মারা যাবে, এটাই তো চিরস্থায়ী সত্য। চিরস্থায়ী মানে এই ঘটনাটা অবশ্যই ঘটবে। ঘটবে। বুঝতে পারছেন? এই যে আমরা একটু পড়ি দেখেন, কায়েমি শর্ত বা ভেস্টেড ইন্টারেস্ট। সম্পত্তি হস্তান্তর আইনের 19 ধারা অনুসারে যে ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর দ্বারা কোনো ব্যক্তি বরাবরে কোনো স্বার্থ সৃষ্টি করা হয় এবং কখন এটা কার্যকর হবে তার কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি, অথবা দেখেন এটা তৎক্ষণাৎ কার্যকর হবে বলে উল্লেখ করে দেওয়া হয়েছে, বা বল দিবেন 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ঘটবে। এমন কোন ঘটনা ঘটার উপর কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে, তখন এমন হস্তান্তরের মাধ্যমে সৃষ্ট শর্তকে কায়েমি শর্ত বলে। উদাহরণ পড়লে ভালো বুঝবেন। দেখেন, এ 1 বিঘা জমি বি কে দান করেছে, যা সি এর মৃত্যুর পর বি পাবে। বি রে দিছে, বাট বলছে কি সি এর মৃত্যু পাবা কবে? সি যখন মারা যাবে তখন। এই ক্ষেত্রে উক্ত সম্পত্তিতে বি কায়েমি স্বার্থ অর্জন করেছে। হস্তান্তরকৃত সম্পত্তিতে বি এর স্বার্থ কার্যকর হবে একটি ঘটনা ঘটার পর, যা অবশ্যই ঘটবে। ঘটনাটি হলো সি এর মৃত্যু, যেটা অবশ্যই ঘটবে। এই কারণে বি এর স্বার্থ হলো কি স্বার্থ বলেন? কায়েমি স্বার্থ। যদি বি সি এর পূর্বে মারা যায়, তাহলে বি এর উত্তরাধিকারীরা উক্ত হস্তান্তরকৃত সম্পত্তি পাওয়ার অধিকারী হবে। বুঝেন নাই? সম্পত্তি এমন ভাবে পেয়েছে যে আমি তো ই, উত্তরাধিকারীরাও পাবে আমি না পাইলেও। হ্যাঁ, আমি না পাইলেও উত্তরাধিকারী উত্তরাধিকারীও পাবে। সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তানভীর মারা গেলে আনভীর পাবে। এখন তানভীর মারা যাওয়ার আগে আনভীর মারা গেছে, তাহলে আনভীরের যে উত্তরাধিকারীরা আছে তানভীর মারা যাওয়ার পর সেই সম্পত্তি তারা পাবে পাবে। পাবে। এটাই হচ্ছে আপনার ভেস্টেড ইন্টারেস্ট। জি বুঝছেন? জি স্যার। কায়েমি শর্ত। তো উম, বুঝেন নাই? খুব সহজ, প্যাচের কিছু নাই। আমি ধরেন আপনাকে এমন একটা শর্ত দিয়ে সম্পত্তিটা হস্তান্তর করা হয়েছে, যে বলছে যে এই ঘটনাটা যদি ঘটে তাহলে তুমি এই সম্পত্তিটা পাবা। এখন এই যে যে ঘটনাটা, শর্তটা যে দিয়েছে ওই ঘটনাটা অবশ্যই ঘটবে।
একটু বুঝছি। হ্যাঁ, এইটুকু বুঝলেই হবে। ধরেন এই যে যে কথা বলছে যে এ সম্পত্তি দিছিল বি রে, যা সি এর মৃত্যুর পর পাবে। বলছে যে বি এ সম্পত্তি দিছে, কিন্তু বি এই সম্পত্তিটা পাবে কখন? সি মৃত্যুর পর। জি এখন এই জায়গায় বলতেছে যে সি তো একদিন না একদিন মরবে না, জি তাহলে সি মৃত্যুর পর বি তো সম্পত্তিটা পাবে। এইটুক তো বুঝছেন। জি স্যার। এখন যদি এরকম হয় সি বেঁচে আছে কিন্তু তার আগে বি মরে গেছে, তাহলে বি এর অবশ্যই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, বৈধ প্রতিনিধি আছে। তো এখন সি তো একদিন মরছে, মরার পর এই সম্পত্তিটা চাইলে পাবে বি এর যে উত্তরাধিকারীরা আছে তারা। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। তাহলে উত্তরাধিকার বলতে এখানে তো তার ছেলে মেয়ে হবে এরকমও না। না না না, লিগেলি যে পাইতে পারে। হ্যাঁ লিগালি যে তার বাবা হ্যাঁ মা হ্যাঁ, যে বলতে যে আছে আর কি। জি জি। মোট কথা সিয়ার মৃত্যু হলে পাবে। হ্যাঁ তাহলে কায়েমি শর্তের ক্ষেত্রে যে শর্তটা দেওয়া হয়েছে এটা অবশ্যই ঘটবে। বলে না যে আপিল একটা কায়েমি অধিকার, মানে যে অধিকার থেকে কাউরে বঞ্চিত করা যাবে না। ধারা 21-এ আসি, দেখেন শর্ত সাপেক্ষে স্বার্থ বা কন্টিনজেন্ট ইন্টারেস্ট। এটার সাথে পার্থক্য হলো যে এই জায়গায় যে শর্তটা দিছে এটা ঘটতেও পারে না ঘটতে পারে। বললো যে তুমি এই সম্পত্তিটা পাবা যদি একদিনে 100 কিলোমিটার দৌড়াও। এটা ঘটনা ঘটা কি বলেন? এটা ঘটতেও পারে। একজন স্বাভাবিক মানুষের পক্ষে একদিনে 100 কিলোমিটার দৌড়ানো সম্ভব? না সম্ভব না। তো দেখেন, নির্দিষ্ট কোনো ঘটনা ঘটলে যে স্বার্থের সৃষ্টি হয় তার শর্ত সাপেক্ষে স্বার্থ, এটা বলছে কত ধারায়? 21 ধারায়। সম্পত্তি হস্তান্তর আইনের 21 ধারায় বলা হয়েছে যখন কোনো সম্পত্তি হস্তান্তর দ্বারা কোনো ব্যক্তি বরাবর এই শর্তে কোনো স্বার্থ সৃষ্টি করা হয় যে কোনো নির্দিষ্ট গোল দেবেন অনিশ্চিত ঘটনা ঘটলে উক্ত স্বার্থটি কার্যকর হবে, বা কোনো নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা না ঘটলে উক্ত স্বার্থ কার্যকর হবে, তখন উক্ত ব্যক্তি এমন হস্তান্তর দ্বারা শর্ত সাপেক্ষে স্বার্থ লাভ করে। অনিশ্চিত ঘটনা যেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে। সুতরাং শর্ত সাপেক্ষে স্বার্থ হলো এমন স্বার্থ সৃষ্টি করা যে ক্ষেত্রে এমন শর্তে সম্পত্তি হস্তান্তর করা হয় যে কোনো নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটলে উক্ত স্বার্থটি কার্যকর হবে। অন হ্যাপেনিং অফ এ স্পেসিফাইড আনসার্টেন ইভেন্ট, বা কোনো নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা না ঘটলে উক্ত শর্ত কার্যকর হবে। ইফ এ স্পেসিফাইড আনসার্টেন ইভেন্ট শ্যাল নট হ্যাপেন। তো জেনে রাখা ভালো। দেখেন যে ওই যে বললাম যে তুমি যদি 5 দিন না খেয়ে থাকতে পারো তাহলে এই জমি তুমি পাবা। মানে নেগেটিভ হ্যাঁ, শব্দ দিছে মানে অসম্ভব। যেটা মানে ঘটা একটু জটিল এবং অবশ্যই যেটা ঘটবে না। কায়েমি স্বার্থের ক্ষেত্রে অবশ্যই ঘটবে ঘটতো, আর এটা ঘটতেও পারে নাও নাও ঘটতে ঘটতে পারে। পারে। জি হ্যাঁ। শর্ত সাপেক্ষে স্বার্থ কন্টিনজেন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে স্বার্থ ব্যবহারের অধিকার যে সুনির্দিষ্ট অনিশ্চিত ঘটনার উপর নির্ভর করে সেটা সংঘটিত হতে পারে আবার নাও পারে। কায়েমি স্বার্থের ক্ষেত্রে যে ঘটনার উপর স্বার্থটি নির্ভর করে সেটা অবশ্যই ঘটবে। ঘটবে সুনির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটলে বা সুনির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটা অসম্ভব হয়ে পড়লে শর্ত সাপেক্ষে স্বার্থ কায়েমি স্বার্থে পরিণত হয়ে যায়। মানে যখন ঘটনা একটা ঘটে যায় তখন আবার সেটা কি হয়ে যাবে? কায়েমি স্বার্থ। তাই ঘটনা ঘটে গেলে কি বলেন? কায়েমি তাই স্বার্থ। আমি শুনছি। মানে স্যার কন্টেনজেন্ট ইন্টারেস্ট বুঝতে গেলে ওটা আবার ভেস্টেড ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, ঘটে গেলে বেস্টেড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে সেটা। তো উদাহরণ পড়ি, দেখেন ট্রান্সফার অফ প্রপার্টি কেমন লাগতেছে বলেন? স্যার ভালো। ভালো লেগেছে এটা দেখেন, আগে একটু মানে পরিচিত স্যার, সত্যি এটা পড়ছি না আমি। আচ্ছা উদাহরণ দেখেন, বার কাউন্সিলে দেখবেন অদূর ভবিষ্যতে ট্রান্সফার অফ প্রপার্টি, সংবিধান এগুলোও একসময় অন্তর্ভুক্ত করছে সিলেবাসে। আচ্ছা দেখেন, স্যার এই বাড়িতে একটা নিয়ম শুনছিলাম যে সংবিধান অন্তর্ভুক্ত করবে। এক খণ্ড জমি ঘ কে হস্তান্তর করা হয়েছে যদি ক, খ, গ উভয় 18 বছর বয়সের আগে মৃত্যুবরণ করে। জমি দিছে কারে? ঘরে। কিসের শর্তে? যদি ক, খ এবং গ উভয়, তো বলতেছে উভয় ক, খ এবং গ উভয় মানে সকলে, উভয় না হয়ে এখানে উচিত ছিল সকলে। সকলে কত বছরের আগে? 18 বছরের আগে মৃত্যুবরণ করে। এখন এটা কি সম্ভব বলেন সব সময়? না এটা ঘটতেও পারে না নাও পারে। কিন্তু আগের যে কন্টিনজেন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে কি ছিল যে ও যদি মৃত্যুবরণ করে ওই জায়গায় কিন্তু কোনো বয়সের শর্ত ছিল না। উক্ত সম্পত্তিতে ঘয়ের শর্ত সাপেক্ষে স্বার্থ বা কন্টিনজেন্ট ইন্টারেস্ট আছে যতক্ষণ পর্যন্ত না ক, খ এবং গ 18 বছর বয়সের নিচে মারা যায়। যদি ক, খ এবং গ 18 বছরের বয়সের আগে মারা যায় তাহলে উক্ত সম্পত্তিতে গ কায়েমি শর্ত অর্জন করবে।
গ না, ঘ। কে বলেন গ কেটে ঘ লেখেন, বুঝেন নাই? জি স্যার বুঝছি। ও তো মারাই যাচ্ছে। গ তো মারা যাচ্ছে, ক খ গ তো মারা যাচ্ছে, তাহলে উক্ত সম্পদে ঘ কায়েমি শর্ত অর্জন করবে, ঘ। আমি খুঁজে পাচ্ছেন না, একটা বাদাম খান। তারপরে ভাই আনমাইন্ড করছিল কি জানি ভাবতেছিলেন ভাই, কারণ এই হাসির কথা আমি হাসেন নাই। লক্ষ্য করুন, শর্ত সাপেক্ষে স্বার্থের ক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা তৎক্ষণাৎ স্বার্থ ব্যবহার করতে পারে না, বরং ঘটনাটি সংঘটিত হলে স্বার্থ ব্যবহার করতে পারে। এবং এই কারণে দখল গ্রহণের পূর্বে হস্তান্তর গ্রহীতার মৃত্যু হলে শর্ত সাপেক্ষে স্বার্থ ব্যর্থ হতে পারে। কিন্তু কায়েমি স্বার্থ সম্পত্তিতে তৎক্ষণাৎ অধিকার বা ভবিষ্যৎ অধিকার, ভবিষ্যৎ ব্যবহারের তৎক্ষণাৎ অধিকার প্রদান করে, এবং এই কারণে দখল গ্রহণের পূর্বে হস্তান্তর গ্রহীতার মৃত্যুর কারণে কায়েমি স্বার্থ ব্যর্থ হয় না। মূল যে কথা সেটা হলো, কায়েমি স্বার্থতে যে শর্তের কথা বলছে এটা অবশ্যই সংগঠিত হবে, কিন্তু শর্ত সাপেক্ষে স্বার্থের ক্ষেত্রে, কন্টিনজেন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে যেটার কথা বলছে এটা ঘটতেও পারে, নাও পারে। স্যার এখানে আমার প্রশ্ন হচ্ছে, ক খ এবং গ মারা গেল 18 বছরের পূর্বে, এটা ঠিক আছে, কিন্তু এরা মারা যাওয়ার আগে এই ঘ মারা গেছে, তাহলে এটা কি মানে এরা মারা যাওয়ার আগে যদি ঘ মারা যায়, তাহলে ঘরের উত্তরাধিকারী পাবে যদি ওরা তিনজন মারা যায় 18 বছরের আগে। তাহলে থাকে হ্যাঁ, ঘটনা ঘটে গেলে এটা কায়েমি কায়েম থাকবে, থাকবে। হ্যাঁ। কায়েমি থাকতে হলে যে উত্তরাধিকারী পাবে যদি সে আমার। ওই যে ক খ গ যদি 18 বছরের আগেই মারা গেছে, ধরুন ওরা 17 বছরে মারা গেছে, জি, কিন্তু ঘ মারা গেছে ক খ গ এর আগে, জি। তাহলে ঘ মারা যাক, সমস্যা নাই, ঘয়ের তো একেবারে নির্বংশ না, ওর তো কেউ আসছে। তো খ খ ঘ যদি 18 বছরের আগে মারা যায় তাহলে তারা পাবে। কায়েম করতে হচ্ছে যে, হ্যাঁ। পাবো। সেলফ প্র্যাকটিসে চলে আসি। 1 নং প্রশ্নটা দেখেন, সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় শর্ত সাপেক্ষে স্বার্থ কন্টিনজেন্ট ইন্টারেস্ট সম্পর্কে আলোচনা করেছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে। কত ধারায়? 21 ধারায়। সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় কায়েমি স্বার্থ বা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছে? 19 19 ধারায়। 3 নাম্বার দেখেন, কায়েমি স্বার্থের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি পূরণ করতে হবে? এটা কার্যকর হওয়ার কোনো নির্দিষ্ট সময় করে দেওয়া হয়নি, এটা তৎক্ষণাৎ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে, এটা কার্যকর হবে কোনো ঘটনা অবশ্যই ঘটবে। উপরে কি বলেন? উপরে সব সবগুলো। কোথায় আছে? এরকম বন্ধ করি। 8 নাম্বার দেখেন, শর্ত সাপেক্ষে স্বার্থ কায়েমি স্বার্থে পরিণত হতে পারে যখন যে সুনির্দিষ্ট অনিশ্চিত ঘটনার উপর শর্ত সাপেক্ষে স্বার্থ নির্ভর করে সেই সুনির্দিষ্ট ঘটনা ঘটলে বা সুনির্দিষ্ট ঘটনা ঘটা কি হয়ে পড়লে? অসম্ভব হয়ে পড়লে। অসম্ভব। 11 নম্বরটা দেখেন, হস্তান্তরকৃত সম্পত্তিতে যখন হস্তান্তরকৃত সম্পত্তিতে কখন অজাত ব্যক্তি কায়েমি শর্ত অর্জন করবে তা আলোচনা করা হয়েছে। অজাত ব্যক্তিও কায়েমি শর্ত লাভ করতে পারে। কত ধারায় বলছে? 20 ধারায়। আর এমনিতে ভেস্টেড ইন্টারেস্ট বলছে কত ধারায়? 19 ধারায়। আর কন্টিনজেন্ট ইন্টারেস্ট 21 ধারায়। আর ভেস্টেড ইন্টারেস্ট কখন অজাত ব্যক্তি লাভ করবে এটা বলছে কততে? থাকুক এইটুকু আমার একটু দেন শুনি। না আবহাওয়া করে অনেক দেরি হয়ে যাচ্ছে, 7:30 বেজে গেছে। আমার এখান থেকে আমার বসে পড়ে না। আচ্ছা, আমরা আরো একটু পড়বো, দেখেন। পূর্ববর্তী শর্ত এবং পরবর্তী শর্ত, কন্ডিশন প্রিসিডেন্ট এন্ড কন্ডিশন সাবসিকুয়েন্ট। তো তার আগে দেখেন, আমরা যা যা পড়ছি এর মধ্যে যদি দেখেন যে ডক্ট্রিন অফ ডাবল পারপিচুইটি কত? 14। তারপরে অজাত ব্যক্তি বরাবর হস্তান্তর কত? 13। তারপরে কন্ডিশন রেস্টেইনিং অ্যালিয়েনেশন, হস্তান্তরে বাধা, মানে হস্তান্তর করা যাবে না এরকম কোনো শর্ত দেওয়া যাবে না, কত ধারা? 10 ধারা। 10 ধারা মনে আছে? আচ্ছা দেখেন, তো আমরা চলে আসি, এরপর পড়লাম ভেস্টেড ইন্টারেস্ট কত ধারা? 19 ধারা। আর কন্টিনজেন্ট ইন্টারেস্ট 21 ধারা। তো এখন আমরা যেটা পড়বো দেখেন, পূর্ববর্তী শর্ত কন্ডিশন প্রিসিডেন্ট এন্ড পরবর্তী শর্ত কন্ডিশন সাবসিকুয়েন্ট। প্রত্যেক ব্যক্তি শর্তহীন বা শর্তযুক্ত ভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারে। শর্তযুক্ত ভাবে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দুই প্রকার হতে পারে। একটা দেখেন
পূর্ববর্তী শর্ত কন্ডিশন প্রিসিডেন্ট, আর একটা হলো পরবর্তী শর্ত বা কন্ডিশন সাবসিকুয়েন্ট। তো প্রথমে আমরা চলে আসি পূর্ববর্তী শর্ত, কন্ডিশন প্রিসিডেন্ট ধারা কত? 25। 25 ধারা মূলত পূর্ববর্তী শর্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সম্পত্তিতে স্বার্থ গ্রহণের পূর্বে যে সকল শর্ত পূরণ করতে হয় সেগুলো হলো পূর্ববর্তী শর্ত। পূর্ববর্তী শর্ত সাপেক্ষে কোনো হস্তান্তর বৈধ হবে যদি পূর্ববর্তী শর্ত কি হয়, পালনে অসম্ভব না হয়, আইন দ্বারা নিষিদ্ধ না হয়, শর্তটি অনুমোদিত হলে, আইনের শর্ত পরাজিত না করলে, শর্তটি প্রতারণামূলক না হলে, আদালত শর্তটি অনৈতিক বা জননীতির পরিপন্থী মনে করবে না, অন্যের জন্য বা সম্পত্তির জন্য ক্ষতিকর হবে না। মানে হলো যে যে শর্তটা পালন করা যায় এই ধরনের শর্ত দিলে অবশ্যই পালন করেই নিতে হবে, কিন্তু যে শর্তটা পালন করা আসলে অসম্ভব, প্রতারণামূলক, তাহলে সেটা পালন করার দরকার নাই। উদাহরণ করি, ক খকে সম্পত্তি লিজ দিয়েছে এই শর্তে যে খ 1 ঘন্টায় 100 কিলোমিটার হাঁটবে। লিজটি কি বলেন? অবৈধ, কারণ শর্তটি পালন করা অসম্ভব। যে তোমারে এই সম্পত্তি দিলাম, যদি তুমি লিজ দিব, যদি তুমি কতক্ষণ হাঁটবা? 1 ঘন্টায় 100 কিলোমিটার। 1 ঘন্টায় 100 কিলোমিটার হাঁটবা। কিন্তু যদি শর্ত দিত যে এই সম্পত্তি তুমি কোনোদিন, তোমারে আমি দিয়ে দিলাম, দান করে দিলাম, বিক্রি করে দিলাম, তুমি কোনোদিন বিক্রি করতে পারবা না, তখন বিক্রি শর্তটাও বৈধ, হস্তান্তরটা বৈধ 10 দ্বারা। 10 দ্বারা, হ্যাঁ, বিক্রিটা বৈধ কিন্তু শর্তটা অবৈধ, এটা হলো 10 দ্বারা। মানে কোনোদিন হস্তান্তর করা যাবে না এরকম শর্ত দিলে শর্তটা অবৈধ, হস্তান্তরটা বৈধ 10 দ্বারা। আর এই জায়গায় বলতেছে যে পূর্ববর্তী শর্ত, পূর্ববর্তী শর্ত যেটা, এটা যদি পালন করা অসম্ভব হয় তাহলে সেটা কি, ওই হস্তান্তরটাই কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। পরবর্তী শর্ত দেখেন, কন্ডিশন সাবসিকুয়েন্ট 29 ধারা। তাহলে কন্ডিশন প্রিসিডেন্ট কত? 25। আর কন্ডিশন সাবসিকুয়েন্ট 29 ধারা। সম্পত্তিতে গোল দিবেন স্বার্থ গ্রহণের পর যে সকল শর্ত পূরণ করতে হয়। আগেরটা ছিল হলো শর্ত পূরণ করে তারপরে নিবা সম্পত্তি, আর এটা হলো তুমি সম্পত্তি নিয়েছো, এখন তোমার শর্ত পূরণ করতে হবে, সেগুলো হলো পরবর্তী শর্ত। সম্পত্তি হস্তান্তর আইনের 29 ধারায় পরবর্তী শর্ত সাপেক্ষে আলোচনা করা হয়েছে। উদাহরণ দেখেন, ক এই শর্তে কবিরকে 500 টাকা হস্তান্তর করলো যে সে সাবালক হলে বা বিবাহ করলে ওই টাকা তাকে দেওয়া হবে। ক খরে 500 টাকা দিছে, বলছে যে 500 টাকা তুমি পাবা কখন? সাবালক হলে অথবা কি করলে? বিবাহ করলে। তবে সে যদি নাবালক অবস্থায় মারা যায়, তবে সে, এরপরটা যদি লেখেন তাহলে বুঝতে ভালো হবে, সে যদি, সে আছে না, সে এরপরটা যদি লেখেন, যদি, আপনি উদাসীন উদাসীন হয়ে গেছেন। সে যদি নাবালক অবস্থায় মারা যায় বা গ এর সম্মতি ছাড়া বিবাহ করে তাহলে উক্ত টাকা পাবে কে? ঘ। এই জায়গা বলতেছে যে 500 টাকা পাবে যদি সে সাবালক হলে অথবা বিবাহ করলে, কিন্তু যদি বলছে যে তুমি যদি নাবালক অবস্থায় মারা যাও অথবা গ এর সম্মতি ছাড়া বিবাহ করলো তাহলে এই টাকাটা পাবে কে? ঘ। খ 17 বছর বয়সে গ এর সম্মতি না নিয়ে বিবাহ করলে ঘ এর অনুকূলে হস্তান্তর বলবৎ হবে। 1 বছর ধৈর্য ধরে থাকতে পারলো না আর সম্মতিটা নিয়ে করতো বিবাহ, তো ভাবছে যে, হ্যাঁ ওই যে, সে তো পালন, যদি সে শর্তগুলো পালন করতো তাহলে কত গ, আর করে নাই তাহলে বসছে কে? ঘ। তো এখানে যে বিষয়টা সেটা হলো কন্ডিশন প্রিসিডেন্ট 25 ধারা, কন্ডিশন সাবসিকুয়েন্ট 29 ধারা। কন্ডিশন প্রিসিডেন্ট হলো হচ্ছে যে যেগুলো পূরণ করলে আপনি সম্পত্তিটা পাবেন, আর সাবসিকুয়েন্ট হলো হলো পাওয়ার পরে যে শর্তগুলো পূরণ করলে ওই সম্পত্তিটা আপনি, মানে হস্তান্তর আপনারা করছে, বাট অ্যাবসুলেট হইতে হলে ওই সব শর্তগুলো আপনার পূরণ করতে হবে। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। স্যার এটা তো এদিকে স্যার ওই যে 500 টাকাটা হাতে পাওয়ার পর স্যার, 500 টাকা তারা দিছে, হাতে এখনো পাই নাই। আপনারে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বা ভগবান
মানুষে পাঠাইছে কন্ডিশন প্রিসিডেন্ট দিয়া, যে তুমি এই কাজ যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবা। এটা হলো কন্ডিশন প্রিসিডেন্ট, বুঝতে পারছেন? আর কন্ডিশন সাবসিকুয়েন্ট বলা যায় হাসরের মাঠে যখন তার হিসাব নিকাশ হবে, দেখা গেল সে অনেক পাপ করছে কিন্তু অন্য আর একজন লোক আবার তার হক নষ্ট করছে, জি, তখন তার পাপ যেরকম আছে আর একজনের কাছ থেকে সে নেকি পাচ্ছে, পাইতেছে। যে তুমি যদি অন্য কারোর কাছ থেকে নেকি পাও তাহলে তুমি জান্নাতে যাবা। যাবা, এটা হলো কন্ডিশন Subsequent, সাবসিকুয়েন্ট, বুঝতে পারছেন? জি, এই হলো কথা। একটা হলো পূর্বের শর্ত, আর একটা হচ্ছে পরের শর্ত। তো সেলফ প্র্যাকটিসে এখানে যদি দেখেন 3 নং প্রশ্নটা দেখেন, যে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় কন্ডিশন সাবসিকুয়েন্ট আলোচনা করছে, কত ধারা? 29 দ্বারায়, 29 ধারা। আর কন্ডিশন প্রিসিডেন্ট কত? 25 দ্বারায়। 5 নম্বর প্রশ্নটা ভিভিআই, সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর কত ধারায় সাইপ্রাস মতবাদটি আলোচনা করা হয়েছে? 26 ধারা। সাইপ্রাস কাকে বলে বলেন? হিন্দু আইনে পড়ছি, হিন্দু আইন, হিন্দু আইনে পড়ছি না? না ওই হিন্দু আইনে পড়ছি ফ্যাক্টাম ব্যালেট। ফ্যাক্টম প্যানেল, সাইপ্রাস পড়ছি। আচ্ছা, সাইপ্রাস ওই অনেকটা ফ্যাক্টাম ব্যালেটের মতোই, বুঝতে পারছেন? যে উদ্দেশ্যে দান করছে তার কাছাকাছি কোনো একটা করবে আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ওয়াকফের ক্ষেত্রে এটা না করতেও কিন্তু হ্যাঁ, তার আশেপাশে আশেপাশে করবে। কোনো একটা করবে। জি জি, এটা জি, বলছি। ওই যে আপনার ধরেন এতিমখানার জন্য দান করছে, এতিমখানা দিতে পারে নাই, মসজিদ বানাই দিছে, বানাই দিছে, এটা হলো সাইপ্রাস। জি, ওই যে খাইতে মন চাইছে আপনার ফ্রাইড রাইস, এখন তো আর সুযোগ হচ্ছে না, পরে ডিম একটা পেঁয়াজ মরিচ কাইটা নিজে ভেজে খাইছে, জি। এটা হলো সাইপ্রাস, বুঝছেন? তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ। এই মতবাদটি কত ধারায় আছে? 26 ধারায়। 26 ধারায় সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা হলো সাইপ্রাস। হুম, চ্যবনপ্রাশের ভাই, বুঝছে। এই চ্যবনপ্রাশ খাইছেন? না, ডাবুর চ্যবনপ্রাশ খান নাই? আপনি তো স্বাস্থ্য সচেতন মানুষ, আপনার চ্যবনপ্রাশ খাওয়া দরকার। আচ্ছা, অনলাইনে যে ভাই বোনেরা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে আজকে এই পর্যন্তই। আগামীকাল রাতে ক্লাস আছে, মধুতে চবন পার করা হচ্ছে। আর আজকে রাতেও 9:30টায় ক্লাস আছে অনলাইনে, সেটা হলো দণ্ডবিধির 191 ধারা থেকে অনলাইনে। সুযোগ যাদের হবে করবেন। তো ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনালি করেন, সমস্যা নাই, যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।